হ্যালো এভরিওয়ান। আজকের লেকচারে আমরা দেখব যদি একটা তড়িৎ প্রবাহ ঘটে একটা তারের মধ্যে দিয়ে, তাহলে সেই তারের মধ্যে তড়িৎ প্রবাহের কারণে সে কি রকম বল অনুভব করে, কিংবা একাধিক তার থাকলে কিরকম হতো, অথবা একটা লুপ থাকলে কিরকম হয়। অনেকটা সিমিলার টপিক আমরা আগে যা দেখেছি, তার সাথে একটু লেজ লাগানো জিনিস। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, যদি একটা পরিবাহী, সবুজ এটা একটা পরিবাহী ধরো, তাহলে এই পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর মধ্যে কোন জিনিসটা আমরা লক্ষ্য করি? তড়িৎ প্রবাহ তখনই হয় যখন এই পরিবাহীর মধ্যে যে পরিবাহকগুলো আছে, এখানে ইলেকট্রনের প্রবাহ ঘটবে। অর্থাৎ এর মধ্যে যদি ইলেকট্রন থাকে, আমি বলছি এর মধ্যে ইলেকট্রন আছে। ধরো এই যে এগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। ইলেকট্রন প্রবাহিত হচ্ছে অর্থ কি? ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এর অর্থ হলো এই ইলেকট্রনগুলোর একটা বেগ আছে। একটা বেগ নিয়ে ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে। তাহলে তোমার কাছে প্রশ্ন যে ইলেকট্রন যদি গতিশীল হয় বা চার্জ যদি গতিশীল হয় এবং যদি এখানে একটা চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে তো এই ইলেকট্রনগুলো, কিংবা আরো ভালোমতো বলতে গেলে এই পরিবাহকটা একটা বল অনুভব করার কথা, একটা ধাক্কা অনুভব করার কথা। কেন? কারণ ইলেকট্রন যদি গতিশীল হয় তাহলে চার্জ গতিশীল হয়ে যাবে। গতিশীল চার্জ একটা চুম্বকের মতো আচরণ করে। যদি এখানে আরেকটা চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্র এই ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বকগুলোকে আকর্ষণ বিকর্ষণ করবে। কাজেই এই তারটা একটা বল অনুভব করবে, সেটাই আমরা দেখব। এই তারের মধ্যে যদি এই ইলেকট্রনটা, ধরো কথার কথা, এইদিকে গতিশীল, এইদিকে গতিশীল। গতিশীল কথার অর্থ কি? গতিশীল কথার অর্থ তার এইদিকে একটা বেগ আছে। ইলেকট্রন কোন বেগে মুভ করে? ইলেকট্রন তারণ বেগে মুভ করে, তাই না? তোমার কাছে আমার প্রশ্ন যেটা, একটা ইলেকট্রন যদি এই দিকে মুভ করে, তার গতি যদি এই দিকে থাকে, তাহলে তড়িৎ প্রবাহ হয় কোন দিকে? ছোটবেলায় আমরা পড়ছি, যদি একটা ইলেকট্রন একদিকে গতিশীল হয় তাহলে তড়িৎ প্রবাহিত হয় তার উল্টো দিকে। অর্থাৎ এখানে যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ থাকবে তার উল্টো দিকে। আমি বলতে পারি তড়িৎ প্রবাহ হবে এই দিকে। এটাকে আমি বলতে পারি আই তড়িৎ প্রবাহ। ওটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। এখানে একটা চৌম্বক ক্ষেত্র থাকলেই তো মজাটা হবে। এমনিতে তো আর মজা নাই। একটু মজা করা যাক। আমরা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করব। আমরা একটা চৌম্বক ক্ষেত্র দিব এটাকে। আচ্ছা। চৌম্বক ক্ষেত্র কিরকম হতে পারে? ধরে নিলাম কথার কথা। ধরে নিলাম চৌম্বক ক্ষেত্রটা সোজা ভেতরে প্রবেশ করে। চৌম্বক ক্ষেত্র কি করে? সোজা এই বোর্ড বরাবর একদম ভেতরে প্রবেশ করে। একদম বোর্ড পুরে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে তলের মধ্যে ঢুকে যাওয়াকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্রস দিয়ে প্রকাশ করি। আমি বললাম আমার চৌম্বক ক্ষেত্রটা এরকম। এটা কি? এটা আমার চৌম্বক ক্ষেত্র। এইটা আমার চৌম্বক ক্ষেত্র। ক্রস মানে বুঝাচ্ছে সোজা বোর্ড বরাবর ভেতরের দিকে এটা প্রবেশ করছে। তো সব জায়গায় এরকম একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। তো ধরো এরকম চৌম্বক ক্ষেত্র সব জায়গায় আছে। এরকম চৌম্বক ক্ষেত্র সব জায়গায় এই সেম চৌম্বক ক্ষেত্র আছে। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই তারটা অবস্থান করে। তাহলে তাহলে এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলোর বরাবরও একদম ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করছে। আমি কি বললাম? চৌম্বক ক্ষেত্র প্রবেশ করছে সোজা ভেতরের দিকে। ইলেকট্রনগুলো গতিশীল এই দিকে। তাহলে চিন্তা করো তো, ইলেকট্রন তো একটা ধাক্কা অনুভব করার কথা। কথা কিনা? ইলেকট্রন একটা ধাক্কা অনুভব করার কথা। কেন অনুভব করার কথা? কারণ এই ইলেকট্রনটা যেহেতু গতিশীল, আমরা জানি গতিশীল ইলেকট্রন বা গতিশীল চার্জ চুম্বকের মতো আচরণ করে। একটা চুম্বক যদি আরেকটা চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে চুম্বকে চুম্বকে আকর্ষণ বিকর্ষণ হবে, বল অনুভব হবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো একটা বল অনুভব করবে। কারণ তারা নিজেও একটা চুম্বক এখন। এবং সে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে। অর্থাৎ অন্য একটা চুম্বক তাদেরকে দেখছে। অন্য একটা চুম্বক তাদের উপর প্রভাব বিস্তার করবে। একটা চুম্বক আরেকটা চুম্বকের উপর কি প্রভাব দেখায়? একটা চুম্বক হয় আরেকটা চুম্বককে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। তাহলে এটা একটা বল অনুভব করবে ইলেকট্রনগুলো। এখন ইলেকট্রনগুলো আছে কার মধ্যে? ইলেকট্রনগুলো আছে এই পরিবাহকের মধ্যে। তাহলে ইলেকট্রনগুলো যদি বল অনুভব করে, তাহলে পরিবাহকটা বা এই তারটাই একটা বল অনুভব করবে। চিন্তা করো তোমার বুকের মধ্যে কিডনিটা আছে। সরি, বুকের মধ্যে তো কিডনি নেই। বুকের মধ্যে ধরো হৃৎপিণ্ডটা আছে। তোমার হৃৎপিণ্ডকে যদি কেউ টানে, তার মানে তুমি এই তোমার হোল বডি দিয়ে তুমি একটা টান অনুভব করবা। কেন? কারণ সে তোমার শরীরের মধ্যে আছে। ঠিক তেমনি ইলেকট্রনগুলো যখন টান অনুভব করে বা ইলেকট্রনগুলো যখন বল অনুভব করে, তখন এই পুরো পরিবাহকটা একটা ধাক্কা অনুভব করে। আমরা এই ধাক্কাটা মাপতে চাই। আচ্ছা, টিপিক্যাল একটা প্রশ্ন। ইলেকট্রনটা গতিশীল এইদিকে, অর্থাৎ ইলেকট্রনের বেগ হচ্ছে এইদিকে, তাই না? আচ্ছা, চৌম্বক ক্ষেত্র একদম ভেতরের দিকে, একদম ভেতরের দিকে। তাহলে বল অনুভব হবে কোন দিকে? বল অনুভব হবে কোন দিকে? আমরা গতিশীল চার্জের ওখানে পড়েছিলাম। চার্জের যেহেতু এটা নেগেটিভ চার্জ, কাজে আমরা দিক বের করব ক্রস গুণ করে, তারপর তো সেটা উল্টা করব। দিক আমরা কিভাবে বের করতাম? দিক আমরা কিভাবে বের করতাম? ভি এবং বি, অর্থাৎ বেগ এবং চৌম্বক ক্ষেত্রকে ক্রস গুণ করতাম, তাই না? আচ্ছা, দেখো ডান হাতের নিয়ম।
এই যে বেগ এই দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? একদম বোর্ড বরাবর ভেতরের দিকে। তাহলে ক্রস গুণ করব কিভাবে? বেগ প্রথমে ভি ক্রস বি, বি এর দিকে আমার হাতটা ভেতরের দিকে আমি ভাঁজ করলাম। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটা দেখাবে বলের দিক, কিন্তু এটা তো নেগেটিভ চার্জ, তাহলে দিকটা উল্টে যাবে, অর্থাৎ বেগ বল হবে উপরের দিকে। অর্থাৎ সে উপরের দিকে একটা বল অনুভব করবে, সে উপরের দিকে একটা বল অনুভব করবে, উপরের দিকে একটা বল সে অনুভব করবে। ধরো এই বলটা সে অনুভব করলো, এটাকে আমি বলছি এফ বল অনুভব করলো। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটাও উপরের দিকে বল অনুভব করবে এফ, তাহলে এই ইলেকট্রনটাও উপরের দিকে বল অনুভব করবে। ঠিক আছে না? ইলেকট্রনটা উপরের দিকে কত বল অনুভব করছে? এফ বল অনুভব করছে। ঠিক আছে, এখন দেখো, এখন আমার কথাটা বুঝো। এই যে প্রত্যেকটা ইলেকট্রনের বল আমি বের করব, প্রত্যেকটা ইলেকট্রন এখানে কতটুকু বল অনুভব করে আমি বের করব। তারপর সবগুলো যদি আমি যোগ করি, তাহলে একদম টোটাল কতটুকু বল এই তারের উপর প্রয়োগ করা হচ্ছে সেটা আমি জানতে পারবো। মনে করো তোমার ২ টা হার্ট আছে। কোন একটা কারণে তুমি ২ টা হার্ট নিয়ে জন্মাইছো। তোমার একটা হার্টে আমি ১০ নিউটন বল প্রয়োগ করলাম। আরেকটা হার্টও তোমার এই পাশে আছে ধরো। এখানে ১০ নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে এইটা ১০, এইটা ১০। তোমার বডিতে তাহলে কতটুকু বল প্রয়োগ করা হইল? ১০, ১০, ২০। ঠিক তেমনি আমরা একটা ইলেকট্রনের বল বের করব, এফ এর মান বের করব এবং সবগুলো ইলেকট্রনেই তো সেম পরিমাণ বল অনুভব হবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা দিয়ে যদি গুণ করে দেই, তাহলে আমি টোটাল বলটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে একটা গতিশীল চার্জের উপর প্রযুক্ত বলের ফর্মুলা আমরা কি পড়েছিলাম বলো? একটা গতিশীল চার্জের উপর প্রযুক্ত বলের যে ফর্মুলা এফ, ধরো এটাকে আমি বললাম, হ্যাঁ এফই বললাম, ধরো এফই বললাম, মানে একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত বল। তো এখানে কি পরিমাণ বল অনুভব হয়? তোমরা ছোটবেলায় ওই যে প্রথম থেকে শিখেছিলা গতিশীল চার্জের উপর প্রযুক্ত বল মানে হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এটা মানে কি ছিল? এটা মানে ছিল ইলেকট্রনের বা যে কোনো পরিবাহকের বা যে কোনো চার্জের, চার্জিত যে বস্তুটা তার চার্জের মান কিউ, ভি হচ্ছে কি? বলো, ভি হচ্ছে কি জিনিস? ভি হচ্ছে সেই চার্জিত বস্তুর বেগ। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান এবং সাইন থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। যেটাকে আমরা এভাবে বলেছিলাম যে এই যে এটার ভেক্টর ফরম্যাটটা এরকম, যে একটা ইলেকট্রন যে পরিমাণ চার্জ অনুভব করে সেটা হচ্ছে কিউ ভি, কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। ওই যে ইলেকট্রন যখন নেগেটিভ হয় তখন দিকটা উল্টে যায়। কেন? নেগেটিভ হইলে এই যে কিউ এর মানটা তখন আমরা নেগেটিভ বসাই এখানে। তো মাইনাস হয়ে যায়, সব দিক থেকে উল্টা হয়ে যায়। ওগুলা আগের কথা। আচ্ছা, এখন আমরা দেখি। আমার মূল ফোকাস এইটা, আমার ভেক্টর ফরম্যাট নিয়ে আসলে আজকে ফোকাস তেমন একটা নাই। আমার মূল ফোকাসটা হচ্ছে কতটুকু বল সে অনুভব করে। আচ্ছা, ধরে নাও, ধরে নাও, ধরে নাও এই যে বস্তুটা, এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল। আমরা কি ধরছি? আমরা ধরছি এই যে তারটা আমি নিয়েছি সেই তারের একটা দৈর্ঘ্য আছে। সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। এই যে তার, এই তারের দৈর্ঘ্য বা এই যে পরিবাহী, পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে? পরিবাহীর দৈর্ঘ্য কত? এল। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল দৈর্ঘ্য। এটাকে আমি লিখছি এল দৈর্ঘ্য। আচ্ছা, ঠিক আছে, এল দৈর্ঘ্য। আচ্ছা, এখন এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটাকে বলা উচিত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, এখানে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এখানে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটা মান থাকা উচিত। হ্যাঁ, থাকবে। এটাকে আমি ধরো বললাম এ। এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, 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 ওকে। এতক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা ক্লিয়ার হইছে। আচ্ছা, একটা ইলেকট্রন এই পরিমাণ বল অনুভব করে। তাহলে যদি এটার দৈর্ঘ্য হয় এল, এটার আ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় এ, তাহলে এটার আয়তন কত? আমরা আয়তনে যাবো, তারপর একক আয়তনে কয়টা ইলেকট্রন থাকে সেখানে যাবো। আমরা ইলেকট্রনের সংখ্যাগুলো এখন বের করার দিকে ফোকাস করব। একটা ইলেকট্রন এতটুকু বল অনুভব করে, এই ইনফরমেশন আমি পাইছি। এবার আমার ইলেকট্রনের সংখ্যাটা বের করা লাগবে যে কয়টা ইলেকট্রন আছে দেখি তাহলে। তাহলে এখন আমাকে আয়তনটা বলতে পারবা, এই পরিবাহকের আয়তনটা কত? আয়তন বের করা অনেক সহজ। তুমি ক্ষেত্রফলকে এই দৈর্ঘ্য দিয়ে গুণ করবা, তাহলে তারের আয়তনটা তুমি পেয়ে যাবা। তাহলে তারের আয়তন কত? তারের আয়তন দেখো। তারের আয়তন বা ভলিউম, ওহো! কিভাবে লিখছি এটা? এটা কোনো হাতের লেখা হইল? দেখো, ভলিউম বা আয়তন কি হবে বলো? ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ হবে। আমরা ভলিউম পাইছি। আচ্ছা, এখন তোমাকে বলল একক আয়তনে বা একক আয়তনে, হ্যাঁ? একক আয়তনে। তোমাকে বলে দিছে, তুমি দেখবে অনেক সময় এটা প্রশ্নে বলা থাকে। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা।
একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা তোমাকে বলে দিছে n। তাহলে বলো একক আয়তন মানে কি? এক আয়তনে n। তাহলে এই যে l আয়তনে কত হবে? ঐকিক নিয়ম, ছোটবেলার ঐকিক নিয়ম। একক আয়তনে n, তাহলে l আয়তনে কত হবে? উত্তর হচ্ছে গুণ করে দিব, তাই না? উত্তর হচ্ছে আমি গুণ করে দিব জাস্ট এই যে al আয়তনে ইলেকট্রন সংখ্যা, এরপর হচ্ছে ঐকিক নিয়ম। এই যে এটা ডুপ্লিকেট করো। তোমরা কারা? তোমরা কারা? এই দেখো। আচ্ছা, এই যে এটাকে ডুপ্লিকেট করো। আর যাদের খাতায় ডুপ্লিকেট করার অপশন নাই তারা ডট ডট দাও। ওকে? আচ্ছা, তাহলে al আয়তনে আমরা দেখলাম একক আয়তনে ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে al আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে? ALN। ALN। তাহলে একটা ইলেকট্রন যদি এতটুকু বল অনুভব করে, তাহলে এই যে ALN সংখ্যক ইলেকট্রন কতটুকু বল অনুভব করবে সেটা আমরা বের করব। আচ্ছা, সেটা আমরা বের করব। তাহলে এটা হলো একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত বল। তাহলে মোট বল F সমান সমান এই যে একটা ইলেকট্রন এতটুকু বল, তাহলে এতগুলো ইলেকট্রন কতগুলো বল অনুভব করে? ALN। আচ্ছা, কিউ ভিবি সাইন থিটা। আমাকে বলো তো ইলেকট্রনের চার্জকে কি কিউ দিয়ে লেখে নাকি ই দিয়ে লেখে? ইলেকট্রনের চার্জকে কিন্তু কিউ দিয়ে লেখে না, ইলেকট্রনের চার্জকে ই দিয়ে লেখে। ইলেকট্রনের চার্জকে ই দিয়ে প্রকাশ করে, তাই না? তো আমরা এখানে কিউ মুছে দিচ্ছি। আমরা কিউ মুছে দিয়ে এখানে কি লিখবো? কিউ মুছে দিয়ে আমরা এখানে লিখবো ই। আমরা লিখবো একদম ইলেকট্রনের ভাষায় সবকিছু নিয়ে আসবো। ই আর এখানে একটা ভি ছিল আগে থেকে। আচ্ছা, তাহলে এখানে ALN আর আগে থেকে যেটা ছিল সেটাই এখানে জাস্ট চলে আসবে। এই জিনিসটাকেই আমি ALN দিয়ে গুণ করে দিলাম, বা আমি ইলেকট্রনের সংখ্যা দিয়ে আমি গুণ করে দিলাম। ঠিক আছে? তাহলে এটা ছিল আমার একটা ইলেকট্রনের বল। তাহলে এতগুলো ইলেকট্রন এতটুকু বল অনুভব করে। বেশ বড় একটা রাশি, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তুমি ছোটবেলায় পড়েছো I সমান সমান VENA। I সমান সমান ভি না, তোমরা পড়ছো কিনা? I সমান সমান ভি না, পড়ছো না? একদম আমরা চলতরিতের প্রথম দিকে পড়ছিলাম। চলতরিতের একদম প্রথম দিকে পড়ছিলাম। ছোট্টবেলার জিনিস একটা, ছোট্টবেলার আমাদের অতীত স্মৃতি এটা। I সমান সমান ভি না। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এই যে VENA, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ বা তারণ বেগ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। মনে আছে ওখানে কিন্তু একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ছিল। এবং এ হচ্ছে যেই পরিবাহী দিয়ে পরিবাহিত হচ্ছে সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো তো এখানে পাও কিনা, এখানে এই জিনিসগুলো পাও কিনা। দেখো ভি কিন্তু আছে, এই দেখো ভি আছে, এখানে ভি আছে। তারপরে ENA, এই যে এখানে ইও আছে। আরে খোদা, এখানে তো ইও আছে, দেখো তো এই যে ই আছে। তারপরে এন আছে। এন তো ওই যে, হ্যাঁ এন নিয়ে তো এত কাহিনী করলাম, এন তো থাকবেই। এন আছে। তারপরে এ থাকবে কিনা? আরে ভাই এও তো আছে, এই যে এ আছে এখানে। তাহলে তুমি এই জিনিসগুলাকে সবগুলাকে একসাথে তুমি আই বলতে পারো বা তড়িৎ প্রবাহ বলতে পারো। সবগুলাকে একসাথে তড়িৎ প্রবাহ বা আই বলতে পারো। তাহলে এফ সমান সমান এখানে আমার সবগুলোকে আমি একসাথে কি বলতেছি? আমি একসাথে আই বলতেছি। আই বললাম, আই। আর বাকি থাকলো কি কি এখানে? এল বি সাইন থেটা। আই এল বি সাইন থেটা। আচ্ছা, সাইন থিটার সাথে তুমি বুঝতে পারতেছো একটা কিসের সম্পর্ক আছে? সাইন থিটার সাথে তুমি বুঝতে পারবা সাইন থিটার সাথে কিসের সম্পর্ক আছে? ক্রস গুণফলের সম্পর্ক আছে। সো এটার ভেক্টর ফরম্যাটটা এরকম যে একটা পরিবাহক যে পরিমাণ ধাক্কা অনুভব করে বা বল অনুভব করে সেটা হচ্ছে আই এল। এল একটা ভেক্টর রাশি। এল একটা ভেক্টর রাশি কিনা বলো? দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি কিনা? আই এল, ওহো সরি, আচ্ছা ঠিকই তো আছে, হ্যাঁ আই এল বি। আচ্ছা, আই এল বি এটা আসে, এটা আসে না? এল একটা ভেক্টর রাশি। এখন এল তুমি বলতে পারো এল কিভাবে ভেক্টর রাশি আসে? এল হচ্ছে দৈর্ঘ্য। তবে ভাই দৈর্ঘ্য তো ভেক্টর রাশি না। তুমি এভাবে কাজ করবা, তড়িৎ প্রবাহ যেদিকে থাকে, আই কারেন্ট যেদিকে থাকে এল এর দিক হয় সেইটা। তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে। কারেন্ট কিন্তু স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। নট এনি টেন্সর, নট এনি ভেক্টর, নাথিং। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ যদি স্কেলার রাশি হয়, যদি তড়িৎ প্রবাহ এদিকে যায়, তাহলে তড়িৎ প্রবাহের দিক যেদিকে হয় এল এর দিক ওই দিকে ধরা হয়। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে সাই ওই দিকে, তাহলে এখানে এল এর দিক হবে ওই দিকে। তো তুমি এভাবেও চিন্তা করতে পারো তড়িৎ প্রবাহর দিকেই আসলে এল এর দিক। তো এল ভেক্টর এবং বি ভেক্টরকে ক্রস গুণ করবা, তার আগে সুন্দর করে একটু আই দিয়ে গুণ করে দিবা। তুমি আই কে এল এর সাথেও গুণ করতে পারো,
অথবা যেহেতু তোমরা ভেক্টর পড়ে আসছো তোমরা জানো যে ভেক্টরে আসলে এই এই বিধিটা কাজ করে যে তুমি আসলে এদেরকে আগে ক্রস গুণ করতে পারবা, ক্রস গুণ করে আই গুণ করতে পারবা। এইটা লিখা আর একটু ব্র্যাকেট দিয়ে লিখা, এভাবে লিখা একই জিনিস। এটা লিখা আর এটা লিখা একই জিনিস। তাহলে তুমি এল এবং বি কে ক্রস গুণ করবা। এল এবং বি কে কিভাবে ক্রস গুণ করে? এল এর দিক কোনটা? কারেন্টের যেটা দিক সেটাই এল এর দিক, যেটা কারেন্টের দিক সেটাই এল এর দিক। তাহলে এল এর দিক হচ্ছে, এবং এল এর সাথে বি কে ক্রস গুণ করবো, তাহলে এল যাচ্ছে এদিকে, এবং এল এর সাথে ডান হাতে নিয়ম না, এল এর সাথে বি কোন দিকে? ভিতরের দিকে। তাহলে এল বি ক্রস গুণ করলাম, এই যে উপরের দিকে হচ্ছে আমাদের এফ। তাহলে এখানে এফ হচ্ছে উপরের দিকে, দেখছো মিলছে না? মিলছে। এবং এটার মান কত? এটার মান হচ্ছে আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা। বুঝতেছো? হুম। ও এটা তো রেকর্ডেড ক্লাস, এটা তো কমেন্ট নাই, কমেন্ট কি করতেছি। আচ্ছা আচ্ছা, এখন এই প্রশ্নের ক্ষেত্রে এই যে এই জায়গায় এখানে একটা বিশেষ দিক আছে, এখানে একটা বিশেষ ক্ষেত্র আছে, একটা বিশেষ জিনিস আছে এখানে, খুঁজে পাবো কিনা জানো তো? খুঁজে পাবো? এখানে আমার যে এল এর যে দিকটা বা কারেন্টের যে দিক, এল এর দিক মানে কারেন্টের দিক, এই যে কারেন্টের যে দিক এবং চৌম্বক ক্ষেত্রের যে দিক, আমি তো এই দুটোকে ক্রস গুণ করবো। ক্রস গুণ করতে হলে আমার এই যে সাইন থিটা নেওয়া লাগে। তো যে আই এর যে দিক বা এল এর যে দিকটা একই দিক, এই যে এটা, আর তড়িৎ চৌম্বক ক্ষেত্রের যে দিক ভেতরের দিকে, এরা কিন্তু 90 ডিগ্রি করে থাকে। 90 ডিগ্রি করে থাকে। তো 90 ডিগ্রি করে যদি থাকে তাহলে ক্রস গুণফলের মান আসবে কত? হ্যাঁ বলো, ক্রস গুণফলের মান কি আসবে? আই এল বি সাইন থিটা, এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই সাইন পার্টটা বাদ চলে যায়। আর এই ক্ষেত্রে যদি 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 এখানে এত দূরে লেখার দরকার নাই, আমি এখানে লিখতে পারি যে যদি চৌম্বক ক্ষেত্র লম্ব ভাবে থাকে তাহলে থিটা সমান সমান 90 ডিগ্রি হয়, তাহলে তখন আমার এফ এর মান কত আসবে? সাইন থিটার ভ্যালু সাইন 90 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, ওটা বাদ চলে যাবে, আমার থাকবে আই এল বি। ওকে, আচ্ছা এটা হলো পার্টিকুলার একটা স্পেশাল কেস এটার, বাট এটা হলো জেনারেল কেস, সবসময় যেটা কাজ করবে। ঠিক আছে? আচ্ছা তাহলে একটা, তুমি যদি কন্ডাক্টর থাকে বা একটা পরিবাহী থাকে, তাহলে সেই পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেটা একটা ধাক্কা অনুভব করে, একটা বল অনুভব করে, যেটার মান হচ্ছে আই এল বি, যদি চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি হয়। আর যদি চৌম্বক ক্ষেত্র লম্বভাবে না থাকে তাহলে যে কোনো জেনারেল কেসের জন্য তুমি ইউজ করতে পারবা আই এল বি সাইন থিটা। এটার ভেক্টর ফরম্যাট হচ্ছে আই গুণ, এরপরে ক্রস গুণ করবা কোনটাকে? এল এবং বি কে ক্রস গুণ করবা, অথবা তুমি আই আর এল কে আগে গুণ করে ফেলতে পারো, নতুন একটা ভেক্টর পাবা, সেটাকে তুমি বি এর সাথে ক্রস গুণ করবা। যেভাবে করো কোনো সমস্যা নেই, মান একই আসবে। ভেক্টরে এই নিয়মটা চলে, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, একটা কন্ডাক্টর এই পরিমাণ ধাক্কা বা এই পরিমাণ ঘটনা তার সাথে ঘটবে। এখন তোমাকে যদি একটা অঙ্ক করতে দেওয়া হয়, জিনিসটা অঙ্কটা যদি এরকম হয় যে কোনো, আমি একটা অঙ্ক লিখছি, র্যান্ডম অঙ্ক, কোনো পরিবাহীর ভেতর 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে যদি তাকে 10 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে 10 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে যথাক্রমে ধরো 0 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে রাখা হয়, তবে অনুভূত বলের মান কত হবে? সহজ অঙ্ক না? খুবই সহজ অঙ্ক, ভেরি ভেরি, দিস ইজ এ ভেরি বাচ্চা অঙ্ক। এটা হচ্ছে নবজাতকদের জীবিত আছে নাকি মৃত আছে চেক করার জন্য ডাক্তাররা ইউজ করে এই অঙ্কটা। যখন দেখে বাচ্চা কান্নাকাটি করতেছে না, তখন চেক করে যে বাচ্চাটা কি বেঁচে আছে নাকি মরে গেছে, ওরা চেক করার জন্য এই অঙ্কটা দিয়ে দেখে। যদি অঙ্ক না পারে তার মানে ধরে নেওয়া হয় সে বাচ্চাটা মারা গেছে। তো এটা আমরা করে ফেলবো।
এটা করে ফেলবো কিভাবে? খুবই সহজ। আমরা মাত্র দেখলাম যে এফ এর মান কত, আমরা তো মান বের করবো, তাই না? দিকে তো এখানে কোনো কিছু চাই নাই, মান বের করবো। আমরা মান দেখলাম আই এল বি সাইন থেটা। আচ্ছা, এখানে আচ্ছা অনুভূত বল আমি একটা ভুল করছি, এখানে একক দৈর্ঘ্য অনুভূত বলের মান হবে, এটা হবে একক দৈর্ঘ্য অনুভূত বলের মান। একক দৈর্ঘ্যে কতটুকু বল অনুভব করে, একক দৈর্ঘ্যে অনুভূত বলের মান হবে এটা, এটা হবে একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে অনুভূত বলের মান কত হবে। তাহলে এইখানে তুমি যখন অঙ্কটা করবা, তাহলে এফ এর মান আমরা বের করতেছি। এটা ধরো F1, এটা কার জন্য? এটা হলো থিটা ইকুয়ালস টু যখন 0 ডিগ্রি তখনকার জন্য F1 আমরা বের করছি। তাহলে কারেন্ট কত দেওয়া আছে? 10 অ্যাম্পিয়ার না? কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে একক দৈর্ঘ্য, তার মানে 1 একক। আচ্ছা 1 একক। আচ্ছা, গুণন বি এর মান কত? বি এর মান হচ্ছে 10 টেসলা, 10 টেসলা। আচ্ছা, সাইন থিটার মান কত? সাইন, এটা হলো 0 ডিগ্রির জন্য করতেছি, সাইন 0 ডিগ্রি। তাহলে এটা কত আসবে? এটা আসবে 100, তাই না? সাইন 0 এর ভ্যালু কত? সাইন 0 এর ভ্যালু তো 0। তাহলে 100 গুণন 0 ইকুয়ালস টু 0। তাহলে যখন থিটা ইকুয়ালস টু 50 ডিগ্রি, তখন F2 হচ্ছে আই এল বি সাইন থিটা। এটাকে ধরো থিটা 1 বললাম, এটা ধরো থিটা 2। এটা থিটা 1, এটা হলো থিটা 2। আচ্ছা, তাহলে এটা হবে একই সেম, সবকিছুই সেম। 10 গুণন 1 গুণন 10 গুণন সাইন 50। কৃপা করে এটা একটু হিসাব করেন, দেখবেন আসবে 100 গুণন সাইন 50, অর্থাৎ 76.60 নিউটন। এটা কিন্তু একক ছিল নিউটন, যদিও বা 0 হয়ে গেছে সেটা। এবং যদি আমি থিটা 3 হিসাব করি, থিটা 3 সমান কত? 90 ডিগ্রি। তুমি জানো সাইন 90 এর ভ্যালু সবচেয়ে বড় হয়, তাহলে এই ভ্যালুটা সবচেয়ে বড় আসবে। তাহলে F3 ইকুয়ালস টু আই এল বি সাইন 90 ডিগ্রি। 10 গুণন 1 গুণন 10 গুণন সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। এটা আসবে কত? 100 নিউটন F3। এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এটা কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এবং যে 0 ডিগ্রির ক্ষেত্রে এটা হলো মিনিমাম ভ্যালু। ঠিক আছে? তাহলে একটা তড়িৎ প্রবাহ যদি চলে এবং সেই তড়িৎ প্রবাহ যদি একই দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে যদি সেই দিকেই চৌম্বক ক্ষেত্র রাখা হয়, তাহলে আসলে কোনো বল সে অনুভব করে না। তবে তড়িৎ প্রবাহের সাথে যদি চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি করে থাকে বা লম্ব অবস্থায় থাকে, তাহলে সবচেয়ে বেশি বল সে অনুভব করে। এবং যদি অন্য কোনো ইন বিটুইন অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেই হিসাবে হিসাব করা লাগবে। মিনিমাম হচ্ছে তোমার 0 ডিগ্রিতে, ম্যাক্সিমাম হচ্ছে তোমার 90 ডিগ্রিতে। ওকে, আচ্ছা, এটুকু হচ্ছে সহজ অঙ্ক। এগুলো ছিল সহজ কিছু কথাবার্তা। এই যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা ইউজ করে আমরা কিছু জিনিস এখন শিখব। যেটা শিখলাম এটা ইউজ করে আমরা কিছু জিনিস এখন শিখব, এবং এটাই হচ্ছে আসলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এর পরের যেগুলো আমি দেখাবো। দেখো, ধরো এখানে একটা পরিবাহক আছে, এখানে একটা পরিবাহক আছে, এটা ধরো অসীম দৈর্ঘ্যের। এটা কি দৈর্ঘ্যের? ধরো অসীম দৈর্ঘ্যের, অসীম, অসীম দৈর্ঘ্যের। আমি তো অসীম দৈর্ঘ্য আঁকাইতে পারবো না, আমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আমি আঁকাইলাম। এবং এখানে আরেকটা পরিবাহক আছে। ওহো, তুমি নড়ে যাচ্ছ কেন বন্ধু? ওর সাথে কেন এমন করছো? ক্লাস নিচ্ছি, মাতব্বরি করিও না। আচ্ছা, দেখো এরকম একটা পরিবাহক আছে, এবং এইখানে আরেকটা পরিবাহক আছে। এই জায়গায় দেখো, এই জায়গায় আরেকটা পরিবাহক আছে। ঠিক আছে? দুইটা পরিবাহককে আমি 2 কালার দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দুইটা পরিবাহক, এই দুই পরিবাহকের মধ্যে একই দিকে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরো এটার মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে ধরো আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। কোন দিকে? উপরের দিকে। এটার মধ্যে আই তড়িৎ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, এবং বা এটাকে ধরো I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে। এবং এইখানে ধরো I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে। বুঝছো? এখন তাহলে ঘটনাটা ঘটবে কি দেখো, দুইটা তারের মধ্যেই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে দুইটা তারই চুম্বকের মতো আচরণ করবে। তাহলে এটা যদি চুম্বকের মতো আচরণ করে, এটা যদি চুম্বকের মতো আচরণ করে, তাহলে দুটা চুম্বক একজন আরেকজনকে আকর্ষণ বিকর্ষণ করার কথা। আমরা দেখব আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে। প্রথমত ধরো I1 বা প্রথম তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটাই প্রথম তারের মধ্যে একটা, এই প্রথম তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কারেন্ট যাচ্ছে, গতিশীল চার্জ, ও মাই গড, তাহলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাবে এটা চারপাশে। আমি ধরে নিচ্ছি এটা চারপাশে বিভিন্ন জায়গায় চৌম্বক ক্ষেত্র আছে। তো এই তারটা যে জায়গায় দাঁড়ায় আছে, এই তারটা যেইখানে আছে
সেইখানেও এটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। চৌম্বক ক্ষেত্র মানে তো এক জায়গায় তৈরি করে না। চৌম্বক ক্ষেত্র মানে সব জায়গায় সে প্রভাবটা দেখায়। যত দূরে যাবা চৌম্বক ক্ষেত্রের মান তত কম হতে থাকবে। যত কাছে আসবা চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়তে থাকবে। বাট সব জায়গাতে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে এটার। তো ধরো তুমি যদি কাছে থাকো, তুমি যদি কাছে অবস্থান করো, তোমার অবস্থান যদি অনেক কাছে হয়, ধরো তোমার অবস্থান হচ্ছে অনেক কাছে, এইখানে ধরো তোমার অবস্থান, তাহলে তুমি এইখানে একটা চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারবা। এখানে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। তুমি যদি একটু দূরে যাও, এখানে যাও, তাহলে চৌম্বক ক্ষেত্র একটু উইক হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্র একটু উইক হয়ে যাবে, বাট এখানেও কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। এখানেও চৌম্বক ক্ষেত্র কিন্তু থাকবে, থাকবে দুর্বল হবে বাট থাকবে। ঠিক তেমনি যদি এখানে তুমি থাকো, তাহলে এখানে কে আছে? এখানে এখন এই তারটা আছে। এই তারটা যেই পজিশনে আছে তুমি এখানেই আঁকাইতে হবে এমন না, যে কোনো জায়গায় আঁকাইতে পারতা। ধরো এইখানে, তাহলে এই জায়গায় কতটুকু বল সে অনুভব করছে সেটা আমরা বের করতে চাই। তাহলে এই জায়গায় চৌম্বক ক্ষেত্রটাকে বের করব। তো এই তারটা এইখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, করবে কিনা? এই তারটা এখানে একটা চৌম্বক ক্ষেত্র কি করবে? তৈরি করবে। চৌম্বক ক্ষেত্রটা ধরো এরকম, এই যে এই দিক দিয়ে এই একটা চৌম্বক ক্ষেত্র এই তারটা তৈরি করছে, চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? দেখো আমরা ডান হাতে নিয়ম শিখছিলাম যে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা হবে? এই যে ভেতরের দিকে। কারেন্ট উপরে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভেতরের দিকে। এটা তাহলে এই দিকে। তাহলে কারেন্ট যদি উপরে যায়, এই দেখো আমার হাত কোন দিকে বাঁকা হচ্ছে খেয়াল করো। তাহলে এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে এইভাবে, এই যে, তার মানে এই পাশ দিয়ে বের হবে, বের হয়ে এই তার দিয়ে ঘুরে এদিক দিয়ে ঢুকবে, বের হয়ে এদিক দিয়ে ঢুকবে, তাই না? তাহলে চৌম্বক ক্ষেত্র এদিক দিয়ে বের হচ্ছে, বের হয়ে এই পাশে ঢুকতেছে। এই পাশ থেকে চৌম্বক ক্ষেত্র বের হচ্ছে, বের হয়ে ঘুরে এই পাশে ঢুকতেছে। তাহলে এখানে সবকিছু চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতেছে। এখানে যত চৌম্বক ক্ষেত্র আছে সব ভেতরের দিকে প্রবেশ করতেছে। তো আমি বলতে পারি এই জায়গায় এই তার যেখানে আছে এখানেও যে চৌম্বক ক্ষেত্রটা থাকবে সেটা ভেতরের দিকে প্রবেশ করবে, সেটা ভেতরের দিকে প্রবেশ করবে, তাই না? ভেতরের দিকে প্রবেশ করবে। আচ্ছা, ভেতরের দিকে প্রবেশ করবে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে আমরা ভেতরের দিকে আঁকায় ফেললাম। ক্রস মানে ভেতরের দিকে। আচ্ছা, তাহলে এবার দেখো তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহ উপরের দিকে। আমরা মাত্র দেখলাম যে আমরা অনুভূত বল এফ যখন বের করি, সেই এফ কি ছিল? এফ ভেক্টরটা কি ছিল? এফ ভেক্টরটা ছিল আই এল ক্রস বি। মানে এল এর দিক কোনটা? কারেন্টের যে দিক সেটা হচ্ছে এল এর দিক। কারেন্ট যেহেতু স্কেলার রাশি, তাই কারেন্টের দিক হয়ে কাউন্ট হয় না। আমরা চোখের দেখায় দেখছি কারেন্টটা উপরে যাচ্ছে, তাহলে উপরের দিকটাই হবে এল এর দিক। তাহলে এল হচ্ছে এই দিকে, আমরা ডান হাতে নিয়ম অ্যাপ্লাই করি। কারেন্ট এবং বি কোন দিকে? ভেতরের দিকে, একদম ভেতরের দিকে হচ্ছে বি। তাহলে বি এর দিকে আমি হাতটা ভাঁজ করলাম, এই যে বৃদ্ধাঙ্গুলি আমার এই দিকে। তাহলে এটা যে বলটা অনুভব করবে সেই বলটা কোন দিকে হবে? সেই বলটা কোন দিকে হবে? বলটা হবে এই দিকে। আমি এটাকে বলতেছি F2, অর্থাৎ I2 কারেন্টের কারণে 2 নাম্বার তার যে পরিমাণ বল অনুভব করে সেটা হচ্ছে F2। আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে আমরা একটা মান দেখেছিলাম, আমরা একটা মানে মান বের করা শিখেছিলাম যে তড়িৎ প্রবাহর কারণে একটা তার কতটুকু বল অনুভব করে তার মান। এখানে F2 সমান সমান আমি ইউজুয়ালি কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম I L B sin থিটা, তাই না? I L B sin থিটা। আচ্ছা, এখানে I কি I1 হবে না I2 হবে? L কি L1 হবে নাকি L2 হবে? কি হবে? আমরা ধরে নেই আমরা তো আসলে অসীম দৈর্ঘ্য পর্যন্ত আসলে হিসাব করতে পারবো না। অসীম দৈর্ঘ্য পর্যন্ত আমরা হিসাব করতে পারবো না। কারণ একটা অসীম দৈর্ঘ্যে যদি তার থাকে, অসীম দৈর্ঘ্য, তাহলে তার তো আকর্ষণ করতে, 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 করতে অসীম দৈর্ঘ্য পর্যন্ত আকর্ষণ করবে। সবগুলো তুমি যোগ করলে অসীম হয়ে যাবে। আমরা অসীম দৈর্ঘ্য হিসাব করব না। আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হিসাব করি। ধরো, আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হিসাব করি। আমরা শুধুমাত্র এই যে এইটুকু দৈর্ঘ্য হিসাব করলাম। আমরা শুধুমাত্র এইটুকু দৈর্ঘ্য হিসাব করি আসো। বা আমরা শুধুমাত্র এই যে এইটুকু দৈর্ঘ্য হিসাব করি। এখান থেকে ধরো এখান পর্যন্ত হিসাব করব। এর বাইরেও অনেক কিছু আছে, এর বাইরেও আরো লম্বা তার আছে, বাট এত লম্বা লম্বা তার, অসীম দৈর্ঘ্যের তারের বল তো তুমি বের করে শেষ করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় আকর্ষণ করতে 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 অসীম দৈর্ঘ্য পর্যন্ত আকর্ষণ করতেছে। এই অসীম আকর্ষণ যোগ করলে একদম তুমি অসীম একটা আকর্ষণ পাবা। অসীম আকর্ষণ বের করতে আমার লাভ নাই, কি দাও এটা দিয়ে?
আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে নিছি, ধরো এটুকু দৈর্ঘ্য। এটুকু দৈর্ঘ্যকে আমি বললাম ধরো এল দৈর্ঘ্য। এই এল দৈর্ঘ্যকে আমি বের করতে চাই যে এল দৈর্ঘ্যে মোট কতটুকু সে বল অনুভব করে। আচ্ছা, এখন তাহলে এই দৈর্ঘ্যকে আমরা বলতেছি এল দৈর্ঘ্য, তাই না? আমরা যে এই যেটুকু দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যকে আমি বলছি ধরো এল দৈর্ঘ্য। এল দৈর্ঘ্য, এটাকে আমি বলছি এল দৈর্ঘ্য। আমি শুধুমাত্র এই দ্বিতীয় যে তারটা আছে, এই দ্বিতীয় তারটা কতটুকু বল অনুভব করে এল দৈর্ঘ্যে সেটা বের করতে চাই। ওপাশে কতটুকু তার থাকে, থাক, আই ডোন্ট কেয়ার। বাট এখানে যদি এতটুকু তার থাকতো তাহলে এতটুকু তার কতটুকু বল সে অনুভব করতো, এটাকে আমি এজন্য বলতেছি L2, দ্বিতীয় তারের দৈর্ঘ্য। যে দ্বিতীয় তারটা যদি L2 দৈর্ঘ্যের হয় তাহলে এই তারটা কতটুকু বল অনুভব করে আমরা এটা বের করবো। আমি জাস্ট এই F2 এর আমার মাথা ব্যথা আছে। F2 যদি দ্বিতীয় তারটা L2 দৈর্ঘ্যের হয় তাহলে এটা কতটুকু বল অনুভব করবে। অবভিয়াসলি যদি আমি L2 কে যত বড় নিব, যত লম্বা তার হবে সে তত বেশি বল অনুভব করবে, যত ছোট তার হবে সে তত কম বল অনুভব করবে। আমার ওই পাশে মাথা ব্যথা নাই, ওই পাশে যত বড় হয় হোক। এই পাশে L2 দৈর্ঘ্য আমি নিব, নিয়ে আমি এই F2 বলটা মাপতে চাই যে এই তারটা কতটুকু বল সে অনুভব করে। আচ্ছা, আশা করি ক্লিয়ার একদম। তাহলে এখানে কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা কি হবে, একটু একটু খেয়াল করে আমার ফর্মুলাটা কি ছিল। ফর্মুলাটা কি ছিল? আগের স্লাইডেই তো ছিল, তাই না? এখানে তো ছিল। এখানে একটা বস্তু দেখো, একটা তার পরিবাহী যখন সে বলটা অনুভব করে, এখানে এই যে দৈর্ঘ্য, এটা কার দৈর্ঘ্য? এটা কিন্তু সেই পরিবাহের নিজের দৈর্ঘ্য। এই দেখো এল, এই যে এল। আর এই বি কোনটা? এই বি কিন্তু যেই ক্ষেত্রের মধ্যে আমি রাখছি, যেই চৌম্বক ক্ষেত্রে আমি রাখছি সেই চৌম্বক ক্ষেত্র। এই বি কিন্তু এই পরিবাহীর নিজের চৌম্বক ক্ষেত্র না। বুঝতে পারো কিনা? এই যে চৌম্বক ক্ষেত্র আমি এখানে হিসাব করছি, একটা তার কতটুকু বল অনুভব করে, সেখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র, বাইরের একটা চৌম্বক ক্ষেত্র। তার নিজের চৌম্বক ক্ষেত্র কিন্তু না। তার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ। সেই চৌম্বক ক্ষেত্র এবং এই বাইরের বি চৌম্বক ক্ষেত্র হিসাব হয়ে একটা সে বল অনুভব করতেছে, রাইট? আচ্ছা, তাহলে প্রথমত এই ফর্মুলায় যে বি যেটা চৌম্বক ক্ষেত্র, যেটা তারের অনুভূত বলের যে ফর্মুলা, সেখানে চৌম্বক ক্ষেত্র তার নিজের না, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বাইরের চৌম্বক ক্ষেত্র, যার কারণে সে বল অনুভব করবে। আর এল দৈর্ঘ্য বা এল, এটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। কারেন্ট আই, এটা হচ্ছে তার নিজের কারেন্ট। চৌম্বক ক্ষেত্র ছাড়া সবকিছু তার নিজের। তাহলে এইখানেও আমি তো একই জিনিস করতেছি, যে একটা বাইরের কোনো একটা তার বা যেকোনো কিছু একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। সেই চৌম্বক ক্ষেত্রের কারণে আমার এই সরল তারটা কতটুকু বল অনুভব করবে। তাহলে এখানে আই যেটা, আই হবে তার নিজের। এখানে আই হবে তার নিজের, I1। এখানে আই হবে তার নিজের, কারেন্ট হবে তার নিজের, I1। সরি, কি বলতেছি, এটা তো দ্বিতীয় কারেন্ট না, দ্বিতীয় তার। তাহলে এর নিজের কারেন্ট কোনটা? I2। ওকে, একটু মিস্টেক হয়ে গেছে, দেখো দ্বিতীয় কারেন্ট হচ্ছে I2। দ্বিতীয় বল, দ্বিতীয় তারের বল, তাহলে এখানে কারেন্ট হবে তার নিজের। আচ্ছা, এখানে দৈর্ঘ্য হবে তার নিজের। আচ্ছা, কিন্তু চৌম্বক ক্ষেত্র হবে অপরজনের। চৌম্বক ক্ষেত্র হবে যার কারণে সে বল অনুভব করতেছে। এখানে চৌম্বক ক্ষেত্র কোনটা, কার কারণে সে বল অনুভব করবে? এই যে I1 এর চৌম্বক ক্ষেত্রের কারণে। সো এইটা কিন্তু তখন হবে, এইটা কিন্তু তখন হবে B1। এবং এদের মাঝখানে এই যে cos থিটা তো থাকবে, এটা তো আসলে সরি sin থিটা তো থাকবে, আসলে ভুলে যাওয়ার কিছু নেই, sin থিটা। এখানে দেখো থিটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ এই যে এল এর দিক, এল এর দিক মানে তো কারেন্টের দিক। এল এর দিক হচ্ছে সোজা উপরে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে সোজা ভেতরে। তাহলে সোজা ভেতরে, সোজা উপরে, 90 ডিগ্রি। এই জন্য এইটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এইখানে 90 ডিগ্রি হলে কত হয়ে যায়? 90 ডিগ্রি হলে 1 হয়ে যায়। আর তুমি এভাবে নাও লিখে সরাসরি লিখতে পারো যে এটা হবে আমাদের আই, এটা হবে আমাদের I2, এটা হবে আমাদের I2 L2 B1 sin 90, সরি sin 90 মানে হচ্ছে 1 লেখা না লেখা একই কথা। এটা হচ্ছে আমাদের F2, এটা হচ্ছে আমাদের F2। এটা কেন হইলো? কারণ ভাই আমার সাইন তো 1 হয়ে গেছে, আমার থিটা যেহেতু 90 ডিগ্রি, আমার সাইন তো 1 হয়ে গেছে। আচ্ছা, এটুকু ঠিক আছে। এখন আমরা প্রথম দিকে একটা ফর্মুলায় দেখছিলাম, যদি তুমি একটা অসীম দৈর্ঘ্যের একটা তার থাকে, একটা অসীম দৈর্ঘ্যের যদি একটা তার থাকে, দেখো এইখানে আমি একটা দৈর্ঘ্য নিয়ে নিছি L2, এখানে তো কোনো দৈর্ঘ্য নেই নাই, এখানে তো বলছি তোমার যা থাকে তুমি সেইভাবে, অসীম হলে তুমি অসীম, আমার কোনো মাথা ব্যথা নাই এখানে। এই তারটা অসীম তার। তো এই অসীম তারের
থেকে তুমি যদি একটা নির্দিষ্ট দূরত্বে আসো, সেই নির্দিষ্ট দূরত্বে সে কত মানের চৌম্বক ক্ষেত্র তৈরি করে এইটা আমরা বের করছিলাম, মনে আছে? ২ ভাবে বের করছি, ২ বার বের করছি। এই প্লেলিস্টে আমি ২ বার বের করছি এটা। মনে আছে? যদি আমি এদের মধ্যবর্তী দূরত্বটা জানি, যদি এদের মধ্যবর্তী দূরত্বটা আমি জাস্ট জানি, এদের মধ্যবর্তী দূরত্ব ধরো আমি তোমাকে বললাম যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম হচ্ছে ডি। তাহলে আমি তোমাকে বলে দিয়েছি ভাইয়া, দেখো আমি তোমাকে বলছি এর আগে ২ বার আমি বের করছি যে একটা অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, সে তার থেকে ডি দূরত্বে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে I1 একটা অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এটা তার থেকে ডি দূরত্বে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে B1। এই B1 এর মান হবে, এই B1 যেটা, B1 এর মান কত হবে আমরা মাত্র দেখছিলাম না, গত ক্লাসে আমরা দেখছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে হয়তো দেখছি, মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই মধ্যবর্তী দূরত্ব, এখানে ধরছি আমরা ডি। I1 কারেন্ট একটা অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এই কারেন্ট তার থেকে ডি দূরত্বে কি মানের চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এই B1 এর মান। ১ নাম্বার তার এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে না, এই চৌম্বক ক্ষেত্রের মান আমি ধরলাম ধরো B1। এই B1 এর মান কত আমি বের করতে চাই, তাহলে অসীম দৈর্ঘ্যের তার ডি দূরত্বে যদি থাকে, তাহলে সে একটা ফর্মুলা দেখছিলাম মিউ নট আই ডিভাইড বাই 2 পাই ডি। এখানে আই কোনটা, যে চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে সে, I1, আচ্ছা এই যে I1, এবং যেই চৌম্বক ক্ষেত্রটা তৈরি করলো সেটা হচ্ছে B1, এবং এই B1টা কিন্তু আবার এই ফর্মুলাতেও আছে, এই জন্য আমি বের করলাম। তাহলে এখন তুমি একটু যদি রিপ্লেস করে দাও, কষ্ট করে যদি একটু রিপ্লেস করে দাও, রিপ্লেস করলে দেখবে সুন্দর একটা জিনিস চলে আসবে এখানে। তাহলে F2 সমান সমান কত আসবে, তাহলে F2 সমান সমান কত আসবে বলো, I2 L2, আর B1 মানে কি, মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই ডি, যেখানে ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখন আমার তো আসলে যেহেতু এটা অসীম দৈর্ঘ্যের একটা জিনিস, অসীম দৈর্ঘ্যের একটা জিনিস, তুমি যদি দৈর্ঘ্য জানো L2 তাহলে তুমি বল বের করতে পারবা। যদি তুমি দৈর্ঘ্য না জানো, যদি তুমি দৈর্ঘ্য না জানো, সেক্ষেত্রে এটা করতে পারবা, F2 বাই L2, L2টাকে এই পাশে নিয়ে আসলাম, F2 বাই L2, ঠিক আছে? দেখো তুমি জাস্ট দেখো কি হয়, F2 বাই L2 এখানে থাকতেছে কি, মিউ নট আছে, এটা তো ধ্রুবক, আলাদা করে লিখলাম। 2 পাই, এটা তো ধ্রুবক, এটা আলাদা করে লিখলাম। আর এখানে কি থাকলো, এখানে থাকলো I1 I1 ইন্টু I2 ডিভাইড বাই ডি, এগুলো হচ্ছে চলক, এগুলো হচ্ছে চলক। দেখছো মজা না জিনিসটা? তাহলে এই F2 বাই L2 মানে কি, দেখো L2 দৈর্ঘ্যে প্রযুক্ত বল F2, তাহলে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত হবে, F2 বাই L2। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল F2 বাই L2। এবং তুমি যেই প্রসেসে এটা বের করছো, যেই প্রসেসে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে যত থিওরি করলা, সেম ভাবে তুমি এটাও দেখাইতে পারবা যে এই 2 নাম্বার তারটা নিজে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, 2 নাম্বার তারটা নিজে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, তুমি দেখাইতে পারবা। এই বিন্দুতে এই 2 নাম্বার তারটা একটা চৌম্বক ক্ষেত্র আছে কি আছে না, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন চৌম্বক ক্ষেত্র আছে, একটু দূরে যাও আরেকটা চৌম্বক ক্ষেত্র তুমি পাবা। তুমি যদি এই পয়েন্টে আসো, এই তার যেখানে আছে এখানেও তুমি একটা চৌম্বক ক্ষেত্র কিন্তু পাবা, একটা চৌম্বক ক্ষেত্র তুমি পাবা, এখানে একটা চৌম্বক ক্ষেত্র পাবা, চৌম্বক ক্ষেত্র পাবা, অবশ্যই পাবা। চৌম্বক ক্ষেত্র এই যে এরকম হবে, একটা চৌম্বক ক্ষেত্র তুমি পাবা। আর আগের তারেরও একটা চৌম্বক ক্ষেত্র ছিল, যার কারণে সে একটা চৌম্বক বল সে দিতে পারছে। কাজে সেম প্রসেসে তুমি দেখাইতে পারবা, সেম প্রসেসে তুমি দেখাইতে পারবা যে আমার, সেম প্রসেসে দেখাইতে পারবা যে F1 বাই L1, মানে এখানে যেমন আমি L2 নিছি, F2 বল অনুভব করতো, তুমি সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করো, দেখো এটার দিক কোনটা, এটা যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে I,
আই। তাহলে এই ভিতর থেকে বের হয়ে তাহলে এই যে সবুজ যে চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে ভিতর থেকে বের হচ্ছে। ভিতর থেকে বের হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডট, ভিতর থেকে বের হচ্ছে। এটা হচ্ছে B2। I2 এর কারণে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র এখানে তৈরি হয় B2। তাহলে এবার তুমি দিক বের করো, যে I বা L উপরের দিকে, B হচ্ছে বাইরের দিকে, তাহলে ডান হাতে নিয়ম এভাবে ধরতে হবে। L এর দিক হচ্ছে I এর দিক, L এবং B ক্রস গুণ, L এবং B ক্রস গুণ, L এবং B ক্রস গুণ, তাহলে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বলের দিক। তাহলে প্রযুক্ত বল হবে এই দিকে, এই যে F2 সরি F1 F1। তাহলে এই তারটা F2 বল অনুভব করে, এই তারটা F1 বল অনুভব করে। এটা 1 নাম্বার তার, এটা 2 নাম্বার তার। সেম ভাবে এখানে যেমন F2 ছিল, আমি হিসাব নিকাশ করে মান বের করলাম, এখানে একটা F1 থাকবে, সেই F1 এর জন্য আমি হিসাব নিকাশটা এভাবে করতে পারবো যে F1 বাই L1 ইকুয়ালস টু সেম জিনিস মিউ নট ডিভাইড বাই 2 পাই। এখানে কি ছিল I1 ইন্টু I2, হয়ে যাবে I2 ইন্টু I1, একই জিনিস তো, I1 ইন্টু I2 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব তো সেম সবার জন্যই D। তাহলে এটা এতভাবে এভাবে লেখার দরকার নাই, তুমি বলতে পারো একক দৈর্ঘ্যে দুটা তারের একক দৈর্ঘ্যে অনুভূত বলের মান সমান। দুটা তার একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল অনুভব করবে সেটা সমান। একক দৈর্ঘ্যে অনুভূত বলের মান কি সমান, অনুভূত বলের মান সমান। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে অনুভূত বলের মান বের করার ফর্মুলা, মিউ নট ডিভাইড বাই 2 পাই ইন্টু কারেন্ট দ্বয়ের গুণফল ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল বের করার ফর্মুলা। ওকে, আচ্ছা। এখন যদি এমন হয়, দেখো তো, যদি এমন হয় যে এইটা তার, এইটা আরেকটা তার, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরকম কয়েকটা কেস নেই, দেখো। কয়েকটা কেস তোমাকে দেখাই। যদি যদি এখানে কি দুইটা কারেন্টই উপরের দিকে ছিল, যদি এখানে দুইটা কারেন্টই নিচের দিকে হয় I1 I2, যদি একটা নিচে হয় একটা উপরে হয়, একটা নিচে একটা উপরে, দুইটাই নিচে হয়ে গেল। যদি এইটা উপরে এইটা নিচে হয়, তাহলে কোন ক্ষেত্রে কি রকম বল হবে, কোন ক্ষেত্রে কি রকম বল হবে? এখানে তো দেখলাম যে দুটাই উপরে ছিল, তারা আকর্ষণ করতেছে, এটাকে আকর্ষণ করতেছে, এটাকে পরস্পর আকর্ষণ করতেছে, এবং তাদের মানও বের করলাম যে একক দৈর্ঘ্যে অনুভূত বলের মান হবে তাহলে এই যে ধ্রুবক ইন্টু I1 ইন্টু I2 ডিভাইড বাই D। আচ্ছা, তাহলে যদি এরকম হয় যে দুটার নিচের দিকে, দুটা যদি নিচের দিকে হয়, দুটার যদি দিক সেম হয়, দেখো তোমার বারবার এত ডান হাত বাম হাত হিসাব করে দেখার দরকার নেই, হিসাব করলে বুঝবা, সময় লাগবে, শর্টকাট মাথায় রাখো। যদি দুটার দিক সেম হয় তাহলে তারা আকর্ষণ করবে, এই যে এটা হলো F1, এটা হলো F2। তাহলে দিক যদি উল্টা হয় তাহলে বিকর্ষণ করবে, এটা হবে F1, এটা হবে F2। এই দেখো দিক উল্টা, তাহলে বিকর্ষণ করবে F1 F, ঠিক আছে? আচ্ছা, মান সেমই থাকবে, ফর্মুলা একটাই থাকবে, বাট দিক উল্টা হয়ে যাবে। যে দুটা কারেন্টের দিক সেম, একই দিকে, তারা আকর্ষণ করবে, তার দুটা দেখবে বেঁকে কাছাকাছি চলে আসবে। দুটা কারেন্টের দিক সেম, নিচের দিকে দেখবা আকর্ষণ করে কাছাকাছি চলে আসবে। দুটা কারেন্টের দিক উল্টা, তাহলে দেখবা তার দুটা বিকর্ষণ করে হয়ে বেঁকে যাবে। দুটা কারেন্টের দিক উল্টা ধরো, তাহলে তার দুটা বিকর্ষণ করে হয়ে বেঁকে যাবে, দূরে সরে যাবে, হবে, বুঝছো? দূরে সরে যাবে। আকর্ষণ হলে তার দুটা দেখবে কাছে চলে আসতেছে, হবে আকর্ষিত হয়ে কাছে চলে আসবে। আর যদি দিক উল্টা হয় তাহলে বিকর্ষিত হয়ে দেখবা দূরে চলে যাবে, বেঁকে যাবে এভাবে, বুঝছো? বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটা অঙ্ক করবো, হ্যাঁ, অঙ্ক কারেঙ্গা, বারা মজা আয়েঙ্গা। দেখো, পরস্পরতে 2.5 ইন্টু 10⁻² মিটার ব্যবধানে অবস্থিত দুটি তারের উভয়ের মধ্য দিয়ে 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। উভয় তারের দৈর্ঘ্য 5 মিটার হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। খেয়াল করবা, এখানে কিন্তু তোমাকে বলেনি যে দুটা কারেন্ট একই দিকে, উল্টা দিকে, কোন দিকে, কেমনে, কিচ্ছু বলে নাই, তোমাকে জাস্ট মান বলে দিছে। কারণ
ফর্মুলা তো একই, বলের মান তো সেমই হবে, শুধু দিক বিভিন্ন রকম হতে পারে। তো এখানে আকর্ষণ নাকি বিকর্ষণ সেটা বলার দরকার নাই, কারণ তুমি জানোই না, বলতে পারবা কিনা। তোমাকে শুধু মানটা বের করতে হবে। তোমাকে দিয়ে দিয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ডি, আমাদের শ্রদ্ধেয় ডি। এটা হচ্ছে তাদের মধ্যে তড়িৎ প্রবাহ, এটাই I1, এটাই I2, এটাই হচ্ছে 100, সবার মধ্যেই একই কারেন্ট। উভয় তারের দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য 5 মিটার, উভয় তারের দৈর্ঘ্য, তাহলে এটাই L1, এটাই L2। এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা, একক দৈর্ঘ্যে বের করা লাগবে না, যেহেতু তোমাকে দৈর্ঘ্য বলে দিছে। তুমি একদম এই যে আমরা কি জানতাম, আমরা জানতাম যে F1/L1 ইকুয়ালস টু মিউ নট ডিভাইড বাই 2 পাই I1 I2 বাই ডি, তাই না? F2/L2 ও সেম ফর্মুলা এই যে এখানে যেটা আমরা দেখলাম এটাই। তাহলে এখানে এখানে তাহলে F1/L1 ইকুয়ালস টু, দেখো কত আসে এখানে, কত আসে এখানে, দেখো হিসাব করো, সবকিছু তো বলা আছে, তাই না? মিউ নটের ভ্যালু তুমি ছোটবেলা থেকে জানো, 4 পাই ইন্টু 10⁻⁻7 ডিভাইড বাই 2 পাই, দেখো পাই কাটা চলে যায় এখানে। I1 আর I2 ভ্যালু তো সেম, 100 অ্যাম্পিয়ার, I2 ও 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, ডি এর ভ্যালু কত দেওয়া আছে, 2.5 ইন্টু 10⁻²। আরে ভাই এত কাছাকাছি কে রাখে ভাই? আচ্ছা, তাহলে এখানে এই যে 2 আর 4 কাটাকাটি হয়ে থাকবে 2। আচ্ছা, তাহলে 2 ইন্টু 10⁻⁻7 ইন্টু 100 গুণন 100 ডিভাইড বাই 2.5 ইন্টু 10⁻²। আচ্ছা, এটা আসে আমাদের 0.08 আসে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। এটাই আসে তো? হ্যাঁ, এটাই আসে, ঠিকই আছে। তাহলে এটা আসে। এখন তোমাকে তো দৈর্ঘ্য দিয়ে দিছে তোমাকে 5 মিটার, তাহলে বলের মান তুমি বের করতে পারবা। 0.08 গুণন এই দৈর্ঘ্য দিয়ে গুণ করে দাও এবার। দৈর্ঘ্য কত? 5। দৈর্ঘ্য কত? 5। তাহলে যদি 5 হয় তাহলে 0.08 ইন্টু 5, 8 5 40, তাহলে হবে 0.4 নিউটন। 0.4 নিউটন হচ্ছে আমার প্রযুক্ত বল বা অনুভূত বল। ঠিক আছে না? সহজ অঙ্ক, এটা কিন্তু সহজ অঙ্ক, বাচ্চা অঙ্ক। এটা হচ্ছে ওই টাইপের অঙ্ক যেগুলো দিয়ে বাচ্চা মৃত নাকি জীবিত টেস্ট করে। ওই এখন তো থাপ্পড় টাপ্পড় দেয়, অনেক সময় দেখো বাচ্চা যদি শ্বাস না নেয়, শ্বাস নিচ্ছে না, বা ধরো কান্নাকাটি করতেছে না, তখন থাপ্পড় দেয় যে কান্নাকাটি করলে সে বুঝে যে বাচ্চা ঠিক আছে। বাট থাপ্পড় দেওয়াটা মানে অনেকে মানে সহ্য করতে পারে না যে একটা ছোট বাচ্চাকে কেন থাপ্পড় দিবে। তো তারা এই যে এরকম অঙ্ক করতে দেয়, দেখি অঙ্কটা পারো নাকি তুমি। যদি অঙ্ক পারে তাহলে সে জীবিত আছে, যদি অঙ্ক না পারে তাহলে সে নাই আসলে দুনিয়াতে। তো এই যেটা, এটার নাম সবাই পারছি যেহেতু সবাই জীবিত আমরা। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক, টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ। যদি তোমার একটা বদ্ধ বর্তনী থাকে, বর্তনী পড়ছো না, বর্তনী থাকে, সেই বর্তনীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই বর্তনী একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকলে একটা টর্ক অনুভব করবে। বুঝাইতেছি তোমাকে, রুকো যারা, সাবার করো, আমাকে একটু বুঝাইতে দাও জিনিসটা। দেখো এই যে একটা ধর একটা চতুর্ভুজ আকৃতির সার্কিট, সার্কিট বা লুপ, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট, এটার মধ্যে কারেন্ট আছে, দেখো এটা ধরো আই কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে ঘুরলো, এদিক দিয়ে ধরো ঘুরলো, এদিক দিয়ে আসলো, তারপরে এদিকে চলে আসলো। বলতে পারো ভাই এখানে তো ব্যাটারি কিছু দেখতেছি না, কেমনে আসে? হতে পারে এর মধ্যে কোনো একটা ব্যাটারি আছে ছোট, একটা রোধ আছে ছোট, যার কারণে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এটার মধ্যে দিয়ে। হতে পারে, কত কিছুই হতে পারে, ধরে নেওয়া হচ্ছে কারেন্ট এমনে 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 ঘুরতেছে। আচ্ছা, এখন যদি আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, হ্যাঁ, যদি একটা লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, লম্ব ভেতরে, একদম একদম লম্ব ভেতরে, একদম লম্ব, একদম ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র আমরা প্রয়োগ করতে চাই, ইনফ্যাক্ট আমরা করব। তার একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম একদম ভেতরের দিকে, ধরো একদম ভেতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা চৌম্বক ক্ষেত্র কি হয়েছে এখানে, চৌম্বক ক্ষেত্র আছে কোন দিকে, একদম সোজা ভেতরের দিকে, সোজা ভেতরের দিকে, হ্যাঁ, সোজা ভেতরের দিকে। এই যে একটা চৌম্বক ক্ষেত্র আছে কোন দিকে, সোজা ভেতরের দিকে। আমাকে বলো তো তাহলে
এই সবগুলো বাহুতে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সবগুলো বাহু বল অনুভব করবে কিনা? একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী তার থাকে বা পরিবাহী থাকে তাহলে সেটা বল অনুভব করে। প্রথম ক্লাসে প্রথমেই দেখলাম একদম শুরুতে আজকে। তাহলে এই বলটা হবে তো বলটা কোন দিকে হবে? এই সবগুলো বাহু তো বল অনুভব করবে। তাদের মধ্যে কারেন্ট আছে। তাদের মধ্যে এখন দেখতেছি চৌম্বক ক্ষেত্র আছে বাইরে থেকে দিছে। তাহলে সবাই বল অনুভব করবে। এই বলটা আমরা বের করতে চাই। তার আগে কিছু জিনিস তোমাদেরকে জানায় দেই। কিছু জিনিস তোমাদেরকে তার আগে জানায় দেই। এই যে এই বাহুর যে দৈর্ঘ্য, এই যে চতুর্ভুজটা আমি নিছি, এই চতুর্ভুজের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে ধরো, এটার দৈর্ঘ্য হচ্ছে ধরো এল, এবং এই দিকে এই যে প্রস্থ, এই প্রস্থ হচ্ছে ধরো, এই প্রস্থ হচ্ছে ধরো বি। এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি। আচ্ছা, এবার আমাকে বলের মানগুলা বলো, যে বলগুলা কোন দিকে কোন দিকে কাজ করবে, কোন দিকে কোন দিকে বল কাজ করবে। দেখো প্রথমে এই পার্টটা দেখো, বলের দিক কোনটা হয়? দৈর্ঘ্যের দিক এবং চৌম্বক ক্ষেত্র ক্রস গুণ করতে হয়। দৈর্ঘ্যের দিক কোনটা হয়? কারেন্টের যেটা দিক সেটাই দৈর্ঘ্যের দিক। তাহলে কারেন্টে এবং চৌম্বক ক্ষেত্র ক্রস গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে কারেন্ট উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, তাহলে ভেতরের দিকে হাত ভাঁজ করলাম, কারেন্ট উপরে, ভেতর দিকে চৌম্বক ক্ষেত্র উপরে, ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র ভাঁজ করলাম, তাহলে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বাইরের দিকে। তাহলে বল হবে কোন দিকে? বল হবে বাইরের দিকে। এইটার সবগুলো বল হবে বাইরের দিকে। এটাকে ধরো বলছি F1, এটাকে আমি ধরো বললাম F1। হ্যাঁ, এটাকে ধরো আমি বললাম F1, এটা হচ্ছে বাইরের দিকে, এটাকে আমি বললাম F1। একইভাবে এইটা তুমি খেয়াল করো, কারেন্টের দিক মানে হচ্ছে দৈর্ঘ্যের দিক, ডান হাত নাও, এই যে নিচের দিকে হচ্ছে, এই যে এই পাশে দেখো নিচের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। ক্রস গুণ করলাম, এই যে বাইরের দিকে হচ্ছে আমাদের, এই দিকে হচ্ছে আমাদের বলের দিক। তাহলে এটা হবে আমাদের এই দিকে, এই দিকে। এটাকে আমি বলতেছি ধরো F2। এরপরে এটার ক্ষেত্রে দেখো, কারেন্টের দিক এটা, চৌম্বক ক্ষেত্র ভেতরে, এই যে এটা হবে নিচের দিকে, F ধরো 3 বললাম। সেম প্রসেস তুমি দেখতে পারো, এই 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 এটা হবে উপরের দিকে, এটাকে আমি বললাম ধরো F4, এটাকে আমি বললাম F4। আচ্ছা, তাহলে এই বর্তনীকে তুমি দেখছো চারদিক থেকে টানতেছে, চারদিক থেকে এটাকে টানতেছে, আমার মাথা থেকে টানতেছে, পা থেকে টানতেছে, ডান পাশে টানতেছে, বাম পাশে টানতেছে, চারদিকে আমাকে টেনে ধরে আছে। এখন মজার বিষয় সেখানে হবে যে তুমি এটাও জানো যে কারেন্টের মান কিন্তু সেম, এ পাশের দৈর্ঘ্য সেম, এ পাশের দৈর্ঘ্য সেম, সবকিছু একই জিনিস, একই জিনিস। এ পাশে যেটা এই বাহুতেও সেটা, কারেন্ট সেম, সবই সেম, শুধু যেহেতু দিকটা আলাদা, দিক যেহেতু উল্টা, এই জন্য আমি দেখতেছি এটা বাইরের দিকে বল অনুভব করতেছে, এটা এই পাশের দিকে বল অনুভব করতেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন এখানে আবার কেউ মানে ওই কনসেপ্ট আইনো না যে ঠিক আছে তাহলে এই যে দুইটা সমান্তরাল তার, দুইটা সমান্তরাল তার হইলে তাদের মধ্যে তো আকর্ষণ বিকর্ষণ থাকার কথা, আপনি সেটা হিসাব করতেছেন না কেন? ভাই ওটা ছিল অসীম দৈর্ঘ্যের, হ্যাঁ এটা অসীম দৈর্ঘ্য না, এটা কিন্তু অসীম দৈর্ঘ্য না, এটা কিন্তু ছোট দৈর্ঘ্য। এদের মধ্যে হ্যাঁ আকর্ষণ বিকর্ষণ আছে, বাট এটা আসলে নেগলেক্ট করার মতো, আমরা ওটা নেগলেক্ট করব। আমি তোমাকে কি বললাম বুঝছো? আমরা একটু আগের স্লাইডে দেখলাম যে দুটা সমান্তরাল তারের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে। তাহলে এইখানে দেখো দুইটা উল্টা দিকের কারেন্ট, উল্টা দিকের কারেন্ট, তো এদের মধ্যে একটা বিকর্ষণ থাকার কথা, নিজস্ব একটা বিকর্ষণ থাকার কথা, বাট ওইটা আমরা নেগলেক্ট করি, ওটার মান খুবই কম হয়, এটাকে আমরা নেগলেক্ট করি। এখানে আমরা শুধুমাত্র সেই বলটাই হিসাব করতেছি যেটা এই যে বাহির থেকে যে চৌম্বক ক্ষেত্রটা দিছি, এই বাহির থেকে চৌম্বক ক্ষেত্র দেওয়ার কারণে তাদের মধ্যে দেখো চারটা বল সৃষ্টি হইলো, আমরা শুধু সেটা হিসাব করব। তাদের নিজেদের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রের কারণে যে আকর্ষণ বিকর্ষণ হয় সেটা আমরা হিসাব করব না এখানে। ওকে, তাহলে এবার দেখো এই চৌম্বক ক্ষেত্র এটার উপরও যেভাবে ইফেক্ট করতেছে, এটার উপরও সেভাবে ইফেক্ট করতেছে, এটারও যেটা দৈর্ঘ্য এটারও সেটা দৈর্ঘ্য, এখানেও যেটা কারেন্ট এখানেও সেটা কারেন্ট। তাহলে এই বল দুইটা কিন্তু সমান হবে। দিক কেন উল্টা হইলো? কারণ ভাই কারেন্টের দিকটা উল্টা, তাছাড়া সবকিছুই সমান। এই F1 F2 সমান হবে একইভাবে,
F4 এবং F3 ও সমান হবে। কেন? একই কারেন্ট, দৈর্ঘ্যও সেম, চৌম্বক ক্ষেত্র তো সবার জন্যই সেম, সবকিছুই সেম। কাজেই বলের মান আমার F1 এবং F2 সমান হবে, F3 এবং F4 সমান হবে। আমি এটাকে ধরো বললাম F, এটাকে ধরো বললাম F, এটাকে কোনো কিছু নামে ডাকলাম না, বাদ দিলাম এটাকে। এবার আসো আমরা এই জিনিসটাকে উপর থেকে তাকায় দেখবো। উপর থেকে তাকায় দেখবো, মাগো দেখতে তো ভালোই লাগে, উপর থেকে তাকায় দেখবো। তো তুমি যখন উপরে যাবা, তুমি যখন এই বস্তুটা তখন সামনে থেকে আসে, তুমি যখন ক্যামেরাটা ঘুরে একটু উপরে চলে যাবা, তুমি দেখবা এই উপরের এই বাহুটাকে দেখতে পাচ্ছ, তাই না? তুমি দেখবে উপরের বাহুটাকে দেখতে পাচ্ছ। ধরো তুমি উপরের বাহুটাকে দেখতে, তোমার কাছে এমন মনে হইতেছে, এই যে এরকম হচ্ছে তোমার এই বাহুটা, উপর থেকে তুমি দেখতেছো, তাহলে এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে এই যে বি দৈর্ঘ্য, ঠিক আছে। এবং তুমি দেখবা এটার ভেতর দিয়ে চুম্বক ক্ষেত্র ঢুকে যাচ্ছে, তাহলে এটার ভেতর দিয়ে চুম্বক ক্ষেত্র ঢুকায় দাও। এই যে ভেতর দিয়ে আমি চুম্বক ক্ষেত্র ঢুকায় দিলাম। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র। এটা আমার চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র। ভেতর দিয়ে চলে যাচ্ছে, বুঝছো? একদম লুপের ভেতর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি উপর থেকে তাকায় দেখতেছি। আচ্ছা, তাহলে উপর থেকে যদি তাকায় দেখি, তাহলে আমার চোখ বরাবর একদম উপর দিকে আসবে কোনটা? F4। তাহলে আমার একদম এবার উপর বরাবর চোখ বরাবর আসবে F4। একদম নিচ দিক দিয়ে চলে যাবে কে? F3। তাহলে একদম ভিতরে নিচ দিক দিয়ে চলে যাচ্ছে F3। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ। আগে ছিল ক্যামেরাটা একদম সোজা, এখন ক্যামেরাটা ঘুরে এই মাথার উপরে আসছে। ক্যামেরা বরাবর যাচ্ছে F4, ক্যামেরা থেকে দূরে যাচ্ছে F3। ক্যামেরা বরাবর আসছে F4, ক্যামেরা থেকে দূরে যাচ্ছে F3। এরা কাটাকাটি চলে গেছে। আচ্ছা, আবার তুমি দেখো উপর থেকে যখন তুমি তাকাবা, তুমি দেখবা F1 এবং F2 সাইড বরাবর যাচ্ছে। আমি তাকায় আছি, এই যে F1 চলে গেল, এই যে F2 চলে গেল, আমি দেখতে পাচ্ছি। তাহলে F1 F2 তুমি চোখে দেখতে পারবা, F1 F2 তুমি চোখের দেখায় দেখতে পারবা। F1 আর F2 তুমি দেখবা F1 হচ্ছে এই যে এই দিকে যাচ্ছে F1 এবং এই দিকে যাচ্ছে F2। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিক আছে, F1 F2 কাটাকাটি চলে যাচ্ছে। সমস্যা হবে কখন বলো তো? সমস্যা হবে কখন? সমস্যা কখন হবে? সমস্যা তখন হবে যখন তুমি এইটাকে একটু রোটেট করবা। খেঁচা একটু রোটেট করে দিলা, বুঝছো? রোটেট করে দিলাম, রোটেট করে দিলে একটা সমস্যা তৈরি হয়ে গেল। আমার দিক তো সেম থাকবে, আমার দিক তো একই থাকবে, আমার দিক তো সেম থাকবে। এটা থাকবে F1, এটা হলো আমার F2। সমস্যা কোথায় বলো তো? সমস্যা হচ্ছে এখন তো এইটা আর কাটাকাটি ঠিক মতো হচ্ছে না, বা কাটাকাটি যদি বলের মান সমান, বাট এটা তো একই রেখায় কাজ করতেছে না। তুমি একটা জিনিস দেখো, মানে কি নেওয়া যায়, কি দিয়ে দেখানো যাইতে পারে? হুম, আচ্ছা দেখো, এইটা ধরো আমার সেই লুপটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই লুপ। যদিও এটা কাগজ, বাট ধরো এটা সেই চতুর্ভুজাকৃতির লুপ। আমি উপর থেকে দেখতেছি, উপর থেকে দেখতে এই যে এরকম লাগবে। উপর থেকে আমি জিনিসটাকে দেখতেছি, উপর থেকে দেখতে কেমন লাগে দেখো তো? এই দেখো একদম চিকন লাগে দেখতে, চিকন লাগে। এই যে এরকম লাগবে দেখতে, এরকম। এটা এরকম চিকন ছিল, একটা বাহু শুধু দেখা যেত। আমি এটাকে এরকম বাঁকা করে দিছি, এটাকে এরকম বাঁকা করে দিছি এখন। এই যে এরকম বাঁকা করে দিলাম এখন, ঠিক আছে? ওটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটার ভেতর দিয়ে, এটার ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতেছে। আগে তো ছিল, আগে ছিল সোজা, চৌম্বক ক্ষেত্র একদম একদম ভেতরে প্রবেশ করতো। এখন এটাকে আমি বাঁকায় দিছি। আচ্ছা, এখন যদি আমি বাঁকায় দেই, দেখো উপর থেকে একজন টানতেছে, নিচ থেকে একজন টানতেছে। দেখো এই যে এটা তো এভাবে আছে, উপর থেকে একজন টানতেছে, নিচ থেকে যদি টান দিয়ে টেনে সোজা করে ফেলবে এভাবে। যদি এভাবে বেঁকে যায়, তাহলে উপরে একজন টানতেছে, নিচে একজন টানতেছে, টেনে এটাকে সোজা করে ফেলবে। তুমি এটা ট্রাই করো, টেনে এটাকে সোজা করে ফেলবে। উপরে একজন টানবে, নিচে একজন টানবে, টেনে এটাকে সোজা করে ফেলবে। তো সোজা করার পর ফেলবে মানে কি? এটাকে ঘুরায় ফেলবে, টেনে 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 এটাকে সোজা করে ফেলবে। অর্থাৎ এখানে একটা টর্ক তৈরি হবে। টর্ক মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা, তাই না? টর্ক মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা। তো এখানে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে, এটা এটা একটু ঘুরে যাবে, এটা একটু ঘুরে যাবে, ঘুরে সোজা হয়ে যাবে। তো এই টর্কটা আমরা বের করতে চাই। এই যে এখানে যে টর্ক তৈরি হবে, ঘুরে যাওয়ার যে টর্ক তৈরি হবে, এই টর্ক আমরা বের করতে চাই। ওকে, এখানে টর্ক তৈরি হবে টাও, টাও টর্ক এই সার্কিটের মধ্যে দেখা যাবে। তাহলে এই টর্ক, এখন খেয়াল করো তো, খেয়াল করো তো, যদি এগুলো মুছো, টর্ক তো বের করবো, এটা পরে পরে দেখবো, এটা মুছো। এখানে উলম্বের সাথে, হ্যাঁ, এটা এইটা উলম্বের সাথে
কতখানি কোণ উৎপন্ন করে বের করো তো। এটা ধরো এটা হলুদ কালার দিই, হ্যাঁ। ধরো এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমি ধরলাম এটা উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগে সোজা ছিল, আমি থিটা ডিগ্রি বাঁকায় ফেলছি। আগে সোজা ছিল, আমি থিটা ডিগ্রি বাঁকায় ফেলছি, ঠিক আছে? আচ্ছা, বাঁকায় ফেলছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার টর্ক কিভাবে হিসাব হয়? টর্ক, হ্যাঁ, এই যে টর্ক কিভাবে হিসাব হয়? টর্ক মানে কি? টর্ক মানে টর্ক মানে এই যে লম্বভাবে প্রযুক্ত বল, মনে আছে? লম্বভাবে প্রযুক্ত বল গুণন আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা অক্ষ থেকে দৈর্ঘ্য। তো এখানে এটা কোন অক্ষ বরাবর ঘুরবে? এটা হচ্ছে তার অক্ষ। এই অক্ষ বরাবর সে ঘুরবে, শিউ 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 ঘুরতেছে। তাহলে এইটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত? বি। উপর থেকে আমি বি বাহুটা দেখতেছি, উপর থেকে তাকে আমি বি বাহুটা দেখতেছি, তাহলে এর অর্ধেক কত হবে? বি ডিভাইড বাই টু। এখানেও হবে বি ডিভাইড বাই টু, তাই না? এখানেও হবে বি ডিভাইড বাই টু। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? বি ডিভাইড বাই টু। অক্ষ থেকে দূরত্ব বি ডিভাইড বাই টু। আচ্ছা, দৈর্ঘ্য বি ডিভাইড বাই টু। লম্বভাবে প্রযুক্ত বল মানে এই বাহুর সাথে বা যেটাকে আমি ঘুরাচ্ছি তার সাথে লম্বভাবে কতটুকু বল প্রযুক্ত হয়। দেখো, লম্বভাবে প্রযুক্ত বল মানে হচ্ছে এই যে এই বল, এফ এর উপাংশ। এফ এর দুইটা উপাংশ, একটা যাবে এই দিকে, একটা যাবে এই দিকে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এটা হবে এফ কস থিটা, এটা হবে এফ সাইন থিটা, তাই না? সেম ভাবে এটাকেও তুমি ভাঙতে পারবা। এদিকে সেম ভাবে এদিকেও আসবে এফ টু কস থিটা। থিটা কেন? কারণ ভাই এটা যদি থিটা হয় তাহলে যে এটাও থিটা হবে, তাই না? একই জিনিস, উপরে নিচে একই জিনিস। এই জন্য এটাও হচ্ছে এফ টু কস থিটা, এটা হচ্ছে, ও সরি উল্টা বললাম, এটা হচ্ছে এফ টু সাইন থিটা, এটা হচ্ছে এফ টু সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, সাইন থিটা। তাহলে লম্বভাবে প্রযুক্ত বল এটা কোনটা? এটা হচ্ছে এফ ওয়ান, যেহেতু আমি ওয়ান লিখলাম, ধরো ওয়ান, এটা টু যেহেতু টু, এফ ওয়ান সাইন থেটা ইন্টু বি বাই টু। অক্ষ থেকে দূরত্ব ইন্টু লম্বভাবে প্রযুক্ত বল, এটা হচ্ছে আমাদের টর্ক। টর্ক তো শুধু এখানে নাই, টর্ক তো এখানেও আছে, টর্ক তো এখানেও আছে। তাহলে এখানেও সেম ভাবে আরেকটা টর্ক থাকবে, এটা হবে এফ টু সাইন থিটা ইন্টু বি বাই টু। এখন এফ ওয়ান আর এফ টু তো সেম, এফ ওয়ান আর এফ টু তো একই মান, এটা হচ্ছে এফ। এদের মান কি হবে? একই হবে। এদের মান কি হবে? একই হবে। তুমি যদি ঘুরাও, ঘুরাইলেও তো কারেন্টের মান সেম আছে, চৌম্বক ক্ষেত্রের সাথে তার ইফেক্ট সেম আছে, সবই সেম থাকবে। তাহলে মানটা সবসময় সেম থাকবে, তুমি যেমনি ঘুরাও না কেন এদের মধ্যে বলের মানটা সবসময় সেম থাকবে। এই মান আর এই মান সবসময় সেম থাকবে। এটা কমে গেলে এটাও কমে যাবে, এটা বেড়ে গেলে এটাও বেড়ে যাবে। তুমি যদি বাঁকা করো, তুমি যদি এভাবে বাঁকা করো, যদি এভাবে বাঁকা করো, তাহলে এটা দেখো চৌম্বক ক্ষেত্রের সাথে যতটুকু কোণ উৎপন্ন করে থাকবে, এটাও দেখো চৌম্বক ক্ষেত্রের সাথে ততটুকু কোণই উৎপন্ন করে থাকবে। সবকিছুই সেম থাকবে, এদের দৈর্ঘ্য সেম, এদের মধ্যে কারেন্টের মান সেম, চৌম্বক ক্ষেত্রের সাথে এদের কোণ সেম, চৌম্বক ক্ষেত্রের মান সেম, সবকিছু সেম। তাহলে এই এফ টু এফ টু আর এফ ওয়ান সেম থাকবে, এফ ফোর আর এফ থ্রি সবসময় সেম থাকবে, বিপরীতগুলো সবসময় সেম থাকবে। তাহলে তুমি যদি বাঁকা ছাকাও করো, এই এফ ওয়ান এফ টু এর মান সবসময় সেম থাকবে। এটাকে আমি বলছি এফ, এটাকে আমি বললাম এফ। তাহলে এফ সাইন থেটা ইন্টু বি বাই টু প্লাস এফ সাইন থেটা ইন্টু বি বাই টু। যদি যোগ করো দেখবা টাও আসবে এফ বি সাইন থেটা আসবে। টু ইন্টু এফ সাইন থিটা বি বাই টু, টু টু কাটা হয়ে এফ বি সাইন থিটা আসবে। এটা হচ্ছে আমার টাও এর মান। হ্যাঁ, এটা আমার টাও এর মান। এখনো কিছুই হয়নি, আসলে এখনো কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তোমরা পড়ছিলা, তোমরা পড়ছিলা কোন একটা তড়িৎবাহী তারের সাথে, কোন একটা তড়িৎবাহী তারের সাথে যদি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়, তড়িৎবাহী তারের সাথে যদি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই চৌম্বক ক্ষেত্র, কোন একটা তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই চৌম্বক ক্ষেত্র ওই তারের মধ্যে একটা বল প্রযুক্ত করে, একটা বল
সৃষ্টি করে সেই বলের মান আমরা বের করব। হ্যাঁ, এই এফ এর মানটা আমরা বের করব যে এফ এর মান কত আসে। দেখো তো, এখানে দেখো তো, F1 F2, এখানে F1 বা F2 যেকোনো একটা মান বের করো, এখানে কত আসে দেখো, হিসাব করো। F1 বা F2 যেকোনো একটা মান বের করো, হিসাব করো কত আসে। দেখো F সমান সমান আমরা কি পড়ছিলাম, F F মাত্র আমরা F সমান সমান কি দেখলাম, F সমান সমান I L B sin থিটা। এখানে থিটা কি ছিল, এখানে থিটা কি ছিল, থিটা ছিল কারেন্ট এবং বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, মজার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে এইখানে এই থিটা দিয়ে হিসাব করার প্রয়োজন নাই। কেন? কারণ এখানে কারেন্টের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক লম্ব। আচ্ছা, একটা থিটা আমার কমে গেল। কারেন্টের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক সব জায়গায় দেখো লম্ব, সব জায়গায় কারেন্টের দিক চৌম্বক ক্ষেত্রের দিক লম্ব। তার মানে সব জায়গায় সাইন 90, সব জায়গায় সাইন থিটা এক হয়ে যায়। আচ্ছা, একটা সুবিধা হইলো যে আমার থিটা কমে গেল, কারণ এখানে আমার একটা নতুন একটা থিটা চলে আসছিল। তো আরেকটা থিটা থাকলে অনেকগুলো থিটা চলে আসতো। যাই হোক, এখানে থিটা চলে গেল, আই এল বি। আচ্ছা, এখন এখন এইখানে F1 এর কারণে, F1 এটাই তো আসলে F। আই কোনটা? আই তো সবার জন্যই সেম আই। এল কোনটা? এল তো এটার দৈর্ঘ্য এল, ঠিকই আছে, এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল। আমি তো এটার জন্য হিসাব করতেছি, তাই না? এটার জন্য। আচ্ছা, এল। আর বি তো সবার জন্যই বি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের কারণে F1 অথবা F2 এর মান। এটা F1 এর মান, এটা F2 এর মান, যেটাকে আমি বলছি F। আই এল বি এখানে বসাও, এফ এর জায়গায় আই এল বি বসাও। তাহলে টাও সমান সমান আই এল বি মানে চৌম্বক ক্ষেত্র, আর এখানে একটা বি আছে, এই বি কোনটা? এই বি হচ্ছে এই দৈর্ঘ্যটা। তাহলে বি সাইন থিটা। এখন এই যে বর্তনী বা এই যে লুপ, এই লুপের একটা ক্ষেত্রফল আছে না? এই লুপের একটা ক্ষেত্রফল আছে কিনা? এই লুপের একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলকে আমি বলতেছি এ। তাহলে এ ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, এটা হবে এল বি। তাহলে দেখো তো এল বি এখানেও আছে না, এই যে এল আর বি। এল আর বি কে আমি বলতে পারি ক্ষেত্রফল এ। এল আর বি যোগ হয়ে যাবে ক্ষেত্রফল এ। তাহলে আই এ ক্ষেত্রফল বি চৌম্বক ক্ষেত্র সাইন থিটা, সাইন থিটা। এখন যেহেতু এ, এ যেহেতু ক্ষেত্রফল, এবং আমরা জানি ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, আমরা জানি ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয়, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির দিক কোনটা? ক্ষেত্রফল যে ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির দিক কোনটা? তল বরাবর লম্ব, তাই না? তল বরাবর লম্ব। যদি এই যে পৃষ্ঠাটা নেই, এই যে কাগজটা নেই, এই কাগজ একটা ভেক্টর রাশি, তাই না? নাকি কাগজের ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির দিক কোন দিকে হবে? ভেক্টর রাশির দিক হবে লম্ব উপরের দিকে অথবা লম্ব নিচের দিকে, দুইটা দিকই হয়। লম্ব উপরের দিকে হয় উপরের তলেরটা, আর যে নিচেও যে একটা তল আছে, নিচের তলের দিক হবে লম্ব নিচের দিকে। উপরের যে তল সেটা, এটা হবে লম্ব উপরের দিকে দিক, নিচের যে তল সেটা হবে লম্ব নিচের দিকে দিক। ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, তোমরা পড়ছো ভেক্টর চ্যাপ্টারে। ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। এখন এটার আমি কোন দিকটা নিব, কোন তলটা নিব, আমি কোন ক্ষেত্রফল নেব? এই পাশের ক্ষেত্রফল নেব নাকি ভিতরের ক্ষেত্রফলটা নিব, কোনটা নিব? এটা হিসাব হবে তোমার ডান হাতে নিয়ম অনুসারে। দেখো ডান হাতে নিয়ম, তাহলে কারেন্ট কোন দিকে ঘুরতেছে? কারেন্ট কোন দিকে ঘুরতেছে? এইদিকে। তাহলে এটার ক্ষেত্রফল হবে ভেতরের দিকে। ভেতরের দিকে মানে কোনটা? চৌম্বক ক্ষেত্রর যে দিকটা, সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা। দেখো কারেন্ট ঘুরতেছে, সাই সাই সাই। ডান হাতে নিয়ম অ্যাপ্লাই করো। ডান হাতে নিয়ম অ্যাপ্লাই করলে কি হবে? কারেন্টের দিকে হাত ঘোরাও, কারেন্টের দিকে হাত ঘোরাও, কারেন্ট যেদিকে ঘুরতে সেদিকে হাত ঘোরাও। তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে যাবে সেই দিকটাই হবে আমাদের এই তলের ক্ষেত্রফলের দিক, এই তলের ক্ষেত্রফলের দিক। ডান হাতে নিয়ম অ্যাপ্লাই করবা, ডান হাতে নিয়ম। এবার ভেতরের দিকটা হবে আমার ক্ষেত্রফলের দিক। তাহলে আগে আমার ক্ষেত্রফলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক সেম ছিল। আগে ক্ষেত্রফলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক সেম ছিল। ক্ষেত্রফল ছিল ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্রও ছিল ভেতরের দিকে। ক্ষেত্রফলের দিক আর চৌম্বক ক্ষেত্রের দিক একই ছিল। যখন আমি এটাকে বাঁকায় ফেলছি, যখন এটাকে বাঁকায় ফেলছি, তখন ক্ষেত্রফলের দিকটাও বেঁকে গেছে। আগে কি ছিল? আগে চৌম্বক ক্ষেত্রের দিকে ছিল, ক্ষেত্রফলের দিকেও এদিকে ছিল। আমি যখন এটাকে বাঁকাইছি, তখন ক্ষেত্রফলের দিকটাও বেঁকে গেছে। তো ক্ষেত্রফলের দিকটা বেঁকে এখন কোন দিকে যাবে?
ক্ষেত্রফলের দিক হচ্ছে এইটা। এইটা হবে আমার ক্ষেত্রফলের দিক। এইটা হবে আমার ক্ষেত্রফলের দিক। এইটা। বুঝছি? এইটা হলো আমার ক্ষেত্রফলের দিক। এবং তুমি ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ যদি বের করো, ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ এইটা, তাহলে এটাও আসবে থিটা। ত্রিকোণমিতি করলে এটাও আসবে থিটা। এইটা থিটা ছিল না? এইটা থিটা ছিল, এটাও আসবে থিটা। এটাও আসবে থিটা। কেমনে থিটা আসে? ত্রিকোণমিতি করে অনেকভাবে অনেক কিছু দেখানো যায়। যেমন এটা থিটা হলে এটা থিটা, এটা থিটা। আচ্ছা, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা। এটা 90 ডিগ্রি। তাহলে দেখো এটা হবে থিটা। আর এটা বিপরীত কোণ। বুঝছো? বুঝছো কি বন্ধুরা? প্রিয় বন্ধু বুঝছো? দেখো আবার বলি। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। হুম। আচ্ছা। তাহলে এই যে ভেতরের যে কোণ এইটা, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হবে 90 মাইনাস থিটা। আচ্ছা, 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত হবে বলো? এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? তুমি হিসাব করো। 90 প্লাস 90 মাইনাস থিটা। আর এখানে কত হইলে টোটাল 180 হবে? উত্তর হচ্ছে এখানে থিটা হইলে টোটাল 180 হয়। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 হইতে হবে না? তাহলে এটা 90, এটা 90 মাইনাস থিটা। তাহলে এটা কত হইতে হবে? হিসাব করে দেখবে এটাও আসবে থিটা। তো যাই হোক, হিসাব করেও করতে পারো। আমার উপর কথার উপর বিশ্বাসও রাখতে পারো। যেটাই করো না কেন, এই এ এবং বি এর মধ্যবর্তী কোণ আসবে থিটা। তাহলে এবারে দেখো মিলাও জিনিসটা। এ একটা রাশি, বি একটা রাশি। সাইন থিটা, এখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমি বলতে পারি টাও ইকুয়ালস টু আই এ ক্রস বি। বি ক্রস এ করা যাবে না, এ ক্রস বি। এ ক্রস বি। টাও এই যে হুম হুম দেখছো? এটা লেখা যায়। টাও। এখন তাহলে একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে তুমি এটাকে এভাবে রাখতে পারো। অথবা তুমি একটা ব্র্যাকেট এইখানেও দিতে পারো। যেভাবে ইচ্ছে সেভাবে তুমি ব্র্যাকেট দিতে পারো। যদি আমি এখানে ব্র্যাকেট দেই, তাহলে এই দুইটা আই এবং এ ভেক্টরের গুণফল, এটাকে বলা হয় এম ভেক্টর। এম ভেক্টর মানে কি? এম ভেক্টর মানে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। এম ভেক্টর মানে হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল বা ম্যাগনেটিক ডাইপোল তো না, ম্যাগনেটিক মোমেন্ট, সরি ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট, যেটাই বলো না কেন, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বা বাংলায় যেটাকে বলে চৌম্বক ভ্রামক। বাংলায় এটাকে বলে চৌম্বক ভ্রামক। এটাকে বলে এম। ওকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট বা বাংলা যেটাকে বলছে আমরা চৌম্বক ভ্রামক, এম। তাহলে এবার সাজায় গোছায় যদি লেখো, তাহলে ফর্মুলাটা কি আসে? সাজায় গোছায় লিখলে ফর্মুলাটা কি আসে? আমি একটু নিচে ফর্মুলাগুলো সারি সারি করে লিখে দিই। তাহলে টাও সমান সমান আসে আমার আই এ বি সাইন থিটা। এখন আই আর এ কে আমি কি বলতেছি? আই আর এর গুণফল, এটা হচ্ছে এম। আই আর এর গুণফল এটা হচ্ছে আমার এম, বা ভেক্টর ফর্মেটে লিখলে এটা হচ্ছে, এটা এম ভেক্টর। এটাকে আমি বলতেছি এম ভেক্টর। এটা লিখলাম এম ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, এটা আসে। এম ভেক্টরের দিক কোনটা? এর যেটা দিক সেটাই হচ্ছে এম ভেক্টরের দিক। ভ্রামকের দিক কোনটা? ক্ষেত্রফলের দিক যেটা, ভ্রামকের দিক সেইটা। কেমনে পাবো দিক? কেমনে পাবো? ডান হাতে নিয়ম অ্যাপ্লাই করবা। কারেন্টের দিকে হাত ঘোরাবা, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে যাবে সেটা হবে ক্ষেত্রফলের দিক, এবং ক্ষেত্রফলের দিকটাই হচ্ছে ভ্রামকের দিক। তাহলে যদি আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে ভ্রামকের দিক কোনটা? ডান হাত ঘুরাইছি, বৃদ্ধাঙ্গুলি ভিতরের দিকে হচ্ছে ক্ষেত্রফলের দিক, ভেতরের দিকে ভ্রামকের দিক। তাহলে আমি যখন জিনিসটাকে চেঞ্জ করলাম, একটু ঘুরাইলাম, তখন ভ্রামকের দিকও চেঞ্জ হয়ে গেল। এর যেটা দিক এটাই হচ্ছে আমার ভ্রামকেরও দিক।
এটাই হচ্ছে আমার ভ্রামকেরও দিক হবে এইটা, এইদিকে। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে আমার এটা আসলো ভ্রামক এবং বিকে, ভ্রামক এবং চৌম্বক ক্ষেত্রকে ক্রস গুণ করলে আমি টাও পাই, তাই না? টাও পাই। আচ্ছা, বা আমি বলতে পারি এম বি সাইন থিটা। আচ্ছা, এখানে এম মানে কি? দেখো আগে ছিল আই এল, আই এ বি সাইন থিটা, এখানে আই এ এটার জায়গায় চলে আসছে এম। তাহলে আমি বলতে পারবো যে কোনো কিছুর ভ্রামকের মান হচ্ছে তার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তার ক্ষেত্রফল কত, তার গুণফল। যে কোনো কিছুর, যে কোনো আকৃতির বস্তুর ভ্রামক হচ্ছে তার মধ্যে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মধ্যে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তার ক্ষেত্রফলের গুণফল হচ্ছে তার চৌম্বক ভ্রামক, সেই লুপের চৌম্বক ভ্রামক। এটা লুপ হইতে হবে, লুপের জন্য, কিন্তু লুপ ছাড়া তো আর ক্ষেত্রফল পাবে না। আচ্ছা, আর টর্কের মান কত? টর্কের মান, এটা তো আসলে সমান সমান দেওয়া উচিত হয় নাই, তো মান, তো এটা হচ্ছে টর্কের ভেক্টর ফরম্যাট, এটা হচ্ছে টর্কের মান। তো টর্ক হচ্ছে আমার ভ্রামক এবং চৌম্বক ক্ষেত্রের ক্রস গুণফল, টর্কের মান হচ্ছে ভ্রামকের মান গুণন চৌম্বক ক্ষেত্রের মান গুণন সাইন থিটা। এখানে সাইন থিটা কোনটা? ভ্রামকের দিক বা ক্ষেত্রফলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, আরো কিছু জিনিসপত্র আছে এখানে, আরো কিছু জিনিসপত্র আছে, যেমন যেমন এইখানে যদি একটা লুপ না থেকে যদি অনেকগুলো লুপ থাকে, যদি এটা কুণ্ডলী হয়, এখানে যদি অনেকগুলো তার থাকে একটার পর একটা বা একটার উপর আরেকটা, এই যে একটা তার আরেকটা, এই যে একটা তার তো ঘুরতেছে তাই না, একটা তার, এই একটা পাক দিলাম, একই জায়গায় আরেকটা তার যদি দেই, আরেকটা তার যদি পাক দিই, তাহলে যতগুলো পাক দিব তত গুণ কারেন্ট প্রবাহিত হবে। যে লাটিম যেমন ঘুরায় না, একই জায়গায় অনেকগুলো তার তুমি পেঁচাইছো একই জায়গায়, সলিডয়েড না, কিন্তু সলিডয়েড মানে হলো একটার পর একটা পেঁচাতে পেঁচাতে আগে গেছি, কুণ্ডলী হচ্ছে একই জায়গায় প্যাঁচ দিচ্ছ। তাহলে এখানে তুমি ধরো একটা প্যাঁচ দিলা, একই জায়গায় আরেকটা প্যাঁচ দিলা, একই জায়গায় আরেকটা প্যাঁচ দিলা, প্যাঁচ দিতে আসো, প্যাঁচ দিতে আসো, প্যাঁচ দিতে আসো, প্যাঁচ দিচ্ছ। তাহলে যত পাক দিবা তুমি, যতগুলা প্যাঁচ দিবা, তত গুণ কারেন্ট প্রবাহিত হবে, কারেন্টের মান তত গুণ হয়ে যাবে। তো এটা এভাবে বলা যায়, এটাকে এমনে বলা যায়, এটাকে যদি ছোট করি, এটাকে তুমি এমনে বলতে পারো, এটাকে যদি আমি উপরে রাখি, একটু উপরে রাখলাম, আচ্ছা, বস্তুগুলাকে একটু এখানে রাখি, না রেখে একটু যদি উপরে রাখি, উপরে রাখলাম, যদি একটু ছোট করি, ছোট করলাম, দেখছো কত সুবিধা, স্মার্ট বোর্ডের কত সুবিধা, মাশাআল্লাহ। যদি কুণ্ডলীতে n সংখ্যক পাক বা প্যাঁচ থাকে, তাহলে কারেন্টের মান কত হয়ে যাবে? নতুন যে কারেন্টের মান, আগে কারেন্টের মান যাচ্ছিল, এখন তার কারেন্টের মান চেঞ্জ হয়ে যাবে, এখন কারেন্টের মান n গুণ হয়ে যাবে, ni, তাই না? কারণ যত জায়গায় i আছে সব জায়গায় ni বসাই দিবা, তাহলে ফর্মুলা তো সেমই থাকবে, ফর্মুলা তো সেমই থাকবে, এটা তো সেমই থাকবে, এই যে এটা তো সেম থাকলো, এটাও তো সেম থাকলো, চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে ভ্রামক, এই যে ভ্রামক চেঞ্জ হবে, কারণ ভ্রামকে আই আছে, ভ্রামক চেঞ্জ হবে, তাহলে ভ্রামক এম ইকুয়ালস টু, আগে ছিল আই, এখন এন পাক দিছি, তাহলে এন গুণ হয়ে যাবে কারেন্ট, এন আই এ, এন আই এ, এই যে এটা হচ্ছে দরকার, ভ্রামক চেঞ্জ হয়ে যাবে, এরপর সব জায়গাতে তুমি ভ্রামক ইউজ করবা, সবকিছুর মানই চেঞ্জ হয়ে যাবে এখানে। বুঝতে পেরেছেন প্রিয় ছোট্ট শিশুর দল? আপনারা কি বুঝেছেন? আশা করি আপনারা বুঝেছেন। আচ্ছা, এখন আমি তো চতুর্ভুজ আকৃতির পাক দিয়ে করছি, শুধু চতুর্ভুজ না, বৃত্ত হোক, ত্রিভুজ হোক, এনিথিং, যে কোনো কিছুর মোমেন্ট বের করতে পারলেই তো হয়ে যাচ্ছে, ভ্রামক বের করতে পারলেই তো টর্ক মর্ক সব বের হয়ে যাচ্ছে, জাস্ট ভ্রামকটা বের করতে হবে। ভ্রামকটা কিভাবে বের হবে? কারেন্টের মান তো এত প্রশ্নে দেওয়া থাকবে, আর ক্ষেত্রফলটা জাস্ট বের করতে হবে। এটা চতুর্ভুজ ছিল, চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, বৃত্ত হলে বৃত্তর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যদি ত্রিভুজ হয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফলটা তোমার কুণ্ডলী ভেদে বের করতে হবে, চতুর্ভুজ হলে একরকম, বৃত্ত হলে একরকম, তোমার যদি
ট্রাপিজিয়াম হয় একরকম, ত্রিভুজ হলে একরকম। ক্ষেত্রফল বের করবা, কারেন্ট যদি জানা থাকে মোমেন্ট বের হয়ে যাবে। মোমেন্ট একবার যদি বের হয়ে যায় তাহলে জাস্ট চৌম্বক ক্ষেত্রের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে হিসাব করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? একটা অঙ্ক দেখো। সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করব, তারপর একটা অন্যরকম একটা অঙ্ক দেখব। এটা দেখো। 10 পাকের একটা আয়তাকার কুণ্ডলী, হ্যাঁ? 10টা পাক তোমাকে n দিয়ে দিছে। এটা হচ্ছে n, 10 পাকের একটা আয়তাকার কুণ্ডলী। তার মধ্যে 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রের প্রস্থের মধ্যবিন্দু হতে ঝুলানো আছে। আচ্ছা, মানে প্রস্থের মাঝখান দিয়ে আমি ঝুলায় রাখছি। আচ্ছা, ঠিক আছে। মানে এই তো এটার মাঝখানে ধরে আমি ঝুলায় রাখছি এভাবে, তাহলে ঘুরবে, টর্ক তৈরি হইতে পারে যেন ঠিক মতো। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে n মানে 10টা পাক দিছে। তোমাকে বি এর মান তোমাকে দিয়ে দিছে, বি এর মান হচ্ছে 0.2 টেসলা। কুণ্ডলীর যে তল মানে ক্ষেত্রফল, যেটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল, এই তো কটটা এখানে খাওয়াই দিছে। কুণ্ডলীর যে তল সেটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। আচ্ছা, উপর থেকে তাকালে কেমন লাগবে? উপর থেকে তাহলে যে কুণ্ডলী তুমি দেখতে পাচ্ছ, এটার তল কোন দিকে হবে? তল হবে এটা লম্ব বরাবর, এই যে এটা হবে তল। আচ্ছা, ক্ষেত্রফলের দিক কিন্তু তলের সাথে সমান্তরালে, ক্ষেত্রের সাথে সমান্তরালে, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হচ্ছে আমার কুণ্ডলীর তল। এই যে তল, যেটা এই যে তল, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে আর তল হচ্ছে এই দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তল যেদিকে তল সেদিকেই আমার ভ্রামক, সেদিকেই আমার ভ্রামক। বুঝছো নাকি বুঝো নাই? বুঝো নাই মনে হয়, প্রশ্নটা কি মনে হয় বুঝো নাই? এই যে আয়তাকার বস্তু, এটা একদম মধ্যবিন্দুতে আমি ঝুলায় রাখছি এটাকে, ঝুলায় রাখছি। এই যে তল, এই তল, এই তলের সাথে সমান্তরালে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, এই তলের সাথে সমান্তরালে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, একদম তল ঘেঁষে তলকে টাচ করে করে চলে যাচ্ছে, টাচ করে চলে যাচ্ছে। এখন এই তলের ক্ষেত্রফলের দিক কোনটা? ক্ষেত্রফলের দিক হচ্ছে একদম বাইরের দিকে, লম্ব বরাবর বাইরের দিকে। ক্ষেত্রফলের যে দিক, সেদিকটাই তো আমার চৌম্বক ভ্রামকেরও দিক। তাহলে চৌম্বক ভ্রামকের দিক সোজা বাইরের দিকে, আর এটাকে স্পর্শ করে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে, ভ্রামক হচ্ছে এইদিকে, পরস্পর 90 ডিগ্রি। এই যে ভ্রামক সোজা বাইরের দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই তল স্পর্শ করে চলে যাচ্ছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে থিটা সমান সমান আসছে আমাদের 90 ডিগ্রি। এরপর আর কি আছে? কুণ্ডলীর দৈর্ঘ্য 0.1 মিটার। দৈর্ঘ্য মানে কত? বি 0.1 মিটার। আচ্ছা, প্রস্থ, প্রস্থ বা এল, আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া আছে, ক্ষেত্রফল বের করে ফেলো। ক্ষেত্রফল বের করে ফেলো। দৈর্ঘ্য আর প্রস্থ কত? 0.1 আর 0.05, 0.1 গুণন 0.05, 0.005 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, আমি বের করে ফেললাম। এর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। 4 অ্যাম্পিয়ার। পাক সংখ্যা কয়টা? পাক সংখ্যা 10টা। তাহলে টোটাল কারেন্ট হবে তার 10 গুণ। তাহলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক এবং এর উপর প্রযুক্ত টর্ক নির্ণয় করো। দেখো, ভ্রামক কোনটা? ভ্রামক জিনিসটা কি? ভ্রামক কোনটা? কারেন্ট এবং ক্ষেত্রফল। মান যেহেতু বের করবো তাই ভেক্টর দিয়ে কাজ নেই। এম সমান সমান আই গুণন এ। এখানে কয়টা পাক দিছে? এখানে দিছে এন সংখ্যক পাক, তাহলে এন গুণ হয়ে যেতে হবে এন আই এ, তাই না? আচ্ছা, এন কত? এন হচ্ছে 10টা। আই কত? আই হচ্ছে 4। এ কত পাইলাম? 0.005। 4 10 40, 40 আর 5, 4 5 20, মানে 40 200 হয়ে যাবে। তাহলে এটা হবে 0.2 হওয়া উচিত, তাই না? দেখি তো। সাবাস, এত মাথা নাকি অন্য কিছু? আচ্ছা, এখন ভ্রামকের একক কি বলো? ভ্রামকের একক কি হওয়া উচিত? ভ্রামকের একক। এন কি? পাক সংখ্যা। এ কি? ক্ষেত্রফল। আই কি? কারেন্ট। তাহলে কারেন্টের একক অ্যাম্পিয়ার, পাক সংখ্যার তো একক নেই।
কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার, আর ক্ষেত্রফলের একক কোনটা? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার ভ্রামক, এটা হচ্ছে আমার ভ্রামক। ভ্রামকের দিক কোনটা? যদি বলে ভেক্টর রূপে প্রকাশ করো, ভাই ভেক্টর তো বললেই হলো না, তোমার দিক তো জানা লাগবে। দিক যদি তুমি এভাবে বলে দিতে পারো, এটার দিক হবে ক্ষেত্রফলের যেটা দিক সেই দিকে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, এটা তো আই জে কে তো আসলে নাই যেটাতে প্রকাশ করব। যদি আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর থাকতো তাহলে ওইভাবে প্রকাশ করা যাইতো। যদি নিচের দিকে যদি কে ভেক্টর হইতো তাহলে এখানে বলে দিত 0.2 কে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে? টর্কের মান নির্ণয় করো। আচ্ছা, টর্ক কত রে? টর্ক টর্ক হলো এম ক্রস বি। আচ্ছা, তার মানে টর্কের মান কত? এম বি সাইন থিটা। এম এর মান হচ্ছে 0.2, বি এর মান কত? এটাও 0.2, মাশাআল্লাহ। আচ্ছা, সাইন থিটা, থিটা কত? 90 ডিগ্রি। সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে টাও সমান সমান আসবে কত? 0.04। আচ্ছা, টাও এর একক কোনটা বলো তো? টাও এর একক হচ্ছে নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের টাও, এটা হচ্ছে আমাদের টাও। তাহলে দুইটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, আমাকে বলো তো টাও এর দিক কোনটা তাহলে? টাও এর দিক কোনটা? এম আর বি ক্রস গুণ করবা, তাই না? ডান হাত দিয়ে ক্রস গুণ করো। এই যে নিচের দিকে এম, উপর দিকে বি ক্রস গুণ করলাম, তাহলে একদম বাইরের দিকে হবে টাও। টাও হবে একদম বাইরের দিকে, একদম বাইরের দিকে হবে টাও। বাইরে বলতে পারো এই যে এম বাইরের দিকে, বি ভেতরের দিকে, এই যে ঘেসে চলে যাচ্ছে, এম হচ্ছে বাইরের দিকে, এম ক্রস বি, টাও হবে পৃষ্ঠার উপরের দিকে। হ্যাঁ, টাও এর দিক হবে পৃষ্ঠার উপরের দিকে, টর্কের দিক হবে পৃষ্ঠার উপরের দিকে, একদম উপর দিক দিয়ে বাইরে চলে আসবে। এটা ছিল একটা সহজ একটা অঙ্ক, ফর্মুলা বসায় জাস্ট করা, জাস্ট চিত্রটা ইমাজিন করতে হবে। অনেকে সমান্তরাল দেখে মনে করতে পারে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু এটা আসলে ঠিক না। সমান্তরাল তো তলের সমান্তরাল, বাট তলের যে দিকটা, তলের দিক তো তলের সাথে লম্ব। তলের সমান্তরাল আছে বি, বাট তলের সাথে লম্ব তো হচ্ছে এম এর দিক। তোমাকে এম এর দিক হিসাব করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা কিন্তু হবে না। হ্যাঁ, 90 ডিগ্রি হিসাব করলে কিন্তু হবে না। সমান্তরাল দেখে, সমান্তরাল দেখে অনেকে 90 ডিগ্রি বসায় দেয়, ওইভাবে কিন্তু হবে না। এটা কিন্তু 90 ডিগ্রি। এটা দেখো মজার অঙ্ক। 1 মিটার দৈর্ঘ্য সম্পন্ন কোন তড়িৎবাহী তারকে পেঁচিয়ে একবার বর্গাকার ও পরবর্তীতে বৃত্তাকার আকৃতি প্রদান করা হলো। উভয় ক্ষেত্রে তারের মধ্যে দিয়ে আই মাত্রার প্রবাহ চালিয়ে বি সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করলে কোন ক্ষেত্রে টর্কের মান বেশি হবে? কোনো ভ্যালু দেয় নাই, তবে 1 মিটার দৈর্ঘ্য সম্পন্ন এটা বলে দিছে। দেখো, তোমাকে 1 মিটার দৈর্ঘ্যের একটা জিনিস দিছে, হ্যাঁ, একটা দৈর্ঘ্যের একটা তার দিছে। এটা দিয়ে তুমি একবার কি বানাবা? একবার বর্গাকার আর একবার বৃত্তাকার। ধর একটা বর্গ আকৃতির বানাইলা, আরেকবার বৃত্ত আকৃতির বানাইলা, বৃত্ত আকৃতির বানাইলা, ঠিক আছে? আচ্ছা, তোমাকে কি বের করতে হবে? ভ্রামক বের করতে হবে আগে। ভ্রামক বের করার জন্য ক্ষেত্রফল জানা লাগবে। ভ্রামক বের করার জন্য ক্ষেত্রফল জানা লাগবে। তো ক্ষেত্রফল জানার জন্য কি কি জানতে হবে? এটার বাহুর দৈর্ঘ্য জানতে হবে, ওটার ব্যাসার্ধ জানতে হবে। এই তার তার তো লম্বা ছিল, এই তার দিয়ে তুমি এই বর্গটা বানাইছো, তার দিয়ে তো বর্গটা বানাইছো, তাই না? তার আছে, তারকে ভাঁজ করে ভাঁজ করে ভাঁজ করে বর্গ বানাইছো। তাহলে এই যে দৈর্ঘ্য, বর্গের যে পরিধি, সেই পরিধি হচ্ছে তারের দৈর্ঘ্য। এই 1 মিটার লম্বা একটা তারকে তুমি ভাঁজ করে বর্গ বানাইছো। আচ্ছা, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 1 মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 1 মিটারের 4 ভাগের 1 ভাগ। 4টা বাহু মিলে 1 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? 4 ভাগের 1 ভাগ, মানে 0.25 মিটার। 0.25 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 0.25 হোল স্কয়ার। কত আসে এটা? এটা আসে কত? এটা আসে 0.0625। এটা আসে আমার ক্ষেত্রফল, এত মিটার স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফল তো বের করা লাগবেই, তাই না? ক্ষেত্রফল তো বের করার কোনো ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে
এটার যে পরিধি, সেই পরিধি হচ্ছে বৃত্তের পরিধি, যেটা সেই পরিধি হচ্ছে আমার তারের মোট দৈর্ঘ্য। এই তারটাকে আমি পেঁচায় বৃত্ত বানাইছি, তাহলে যে পরিধি হবে তারের দৈর্ঘ্য। তাহলে 2πr হচ্ছে আমার তারের দৈর্ঘ্য, মানে 1 মিটার। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করো। আর সমান সমান কত? 1/2π। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল এ সমান সমান কত আসবে? পাই আর স্কোয়ার। আর মানে 1/2π, তাহলে 1/2π আর স্কোয়ার। তাহলে পাই ডিভাইড বাই 4π স্কোয়ার। 2π স্কোয়ার হলে 4π স্কোয়ার। নিচ থেকে একটা, উপর থেকে একটা কাটা, তাহলে থাকবে 1/4π। এটা হবে আমার ক্ষেত্রফল। 1/4π হবে আমার ক্ষেত্রফল। ঠিক আছে, তো দুই ক্ষেত্রে আমি ক্ষেত্রফল বের করছি। এখানে আমি ক্ষেত্রফল বের করছি, আমি এখানেও ক্ষেত্রফল বের করছি। আচ্ছা, একটা হচ্ছে 0.06 আর একটা হচ্ছে এইটা। একটা ভ্যালু থাকতে পারে, এটার ভ্যালুতে পরে আসি। আচ্ছা থাক, ভ্যালু থাকবে হবে এত মিটার স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখন এখন ক্ষেত্রফল যেহেতু আমি জানি, আমি ভ্রামক বের করতে পারবো। ভ্রামক, দেখো ভ্রামক কত হয়? বর্গের ভ্রামক। প্রথমে বর্গ করো, বর্গ বর্গ বর্গ। বর্গের ভ্রামক এম সমান সমান আই গুণন এ। আচ্ছা, আই কত? আই হচ্ছে দেওয়া নাই, এ দেওয়া আছে, 0.0625 আই। এটা হচ্ছে আমার ভ্রামক। আচ্ছা, তাহলে ভ্রামক আমি জানি। এবার দেখো তো, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে বি। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের সাথে কত ভাবে রাখা আছে? আচ্ছা, উভয় ক্ষেত্রে তারের মধ্যে দিয়ে আই মাত্রার প্রবাহ চালিয়ে বি সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করা হইল। অনেকে সমান্তরাল দেখে মনে করবে থিটার ভ্যালু 0। থিটার ভ্যালু কিন্তু 0 না। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে বন্ধু ওই যে আগের মতো ঘটনা। এই যে ধরো, এই যে একটা তল সমান্তরালে রাখলা, মানে এটার সমান্তরালে চলে যাচ্ছে, একদম স্পর্শ করে চলে যাচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। সমান্তরাল মানে তো ওই সমান্তরাল না, তলের সমান্তরাল। তলের দৈর্ঘ্য তো বাইরের দিকে, এই যে তলের দৈর্ঘ্য, এই যে সমান্তরালে আমার চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র সমান্তরালে বাইরের দিকে, তলের বাইরের দিকে তলের দিক, আর সমান্তরালে চৌম্বক ক্ষেত্র। তলের দিক মানে হচ্ছে ভ্রামকের দিক, ভ্রামকের দিক বাইরে, সমান্তরালে চৌম্বক ক্ষেত্র। তাহলে কিন্তু এরা 90 ডিগ্রি করে থাকে, 90 ডিগ্রি করে এরা অবস্থান করে। এরা কিন্তু 90 ডিগ্রি করে অবস্থান করে। ঠিক আছে, 90 ডিগ্রি করে অবস্থান করে। তার মানে থিটা ভ্যালু কিন্তু 90 ডিগ্রি। থিটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে টর্ক মানে কত? এম ক্রস বি। আচ্ছা, তাহলে এম বি সাইন থিটা। এম কত? 0.0625 আই, আর এখানে বি এর ভ্যালু দেওয়া নাই, সাইন 90 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমার টর্ক। আচ্ছা, একইভাবে যদি আমি ইয়ার জন্য বের করি, বৃত্তের জন্য বের করি, বৃত্তের ক্ষেত্রে ভ্রামক এম সমান সমান আই এ। আচ্ছা, আই তো বলা আছে আই, এটা কত? এ কত? 1/4π, তাই না? 1/4π আই। আচ্ছা, 1/4π আই। এখানেও থিটা হবে 90 ডিগ্রি, কারণ সবগুলাই সমান্তরালে স্থাপন করা। সমান্তরালে স্থাপন করা মানেই চৌম্বক ভ্রামকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এই জন্য প্রশ্নের মায়ের কাছটা একটু বোঝা লাগে। হ্যাঁ, সবসময় সমান্তরাল মানেই ট্রেডিশনাল ওয়ে না। এখানে সমান্তরালে স্থাপন করা, এর অর্থ হচ্ছে চৌম্বক ভ্রামকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখন তাহলে টাও সমান সমান, এইটাই সবসময় সমান সমান দেই কেন? সবসময় সমান সমান দেই কেন? আশ্চর্য। আচ্ছা, তাহলে টাও ইকুয়ালস টু এম ক্রস বি। তাহলে টাও এর মান কত হবে? তার মান হবে এম বি সাইন থিটা। আচ্ছা আচ্ছা, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 1/4π আই, আর বি এর ভ্যালু হচ্ছে বি সাইন থিটা হলো সাইন 90। সাইন 90 মানে হচ্ছে 1। আচ্ছা, 1/4π মানে কত?
এটা হচ্ছে তোমার 0.0796 IB। এটা হচ্ছে আমার টাও, টাওয়ের মান। এটা হচ্ছে আমার টাওয়ের মান। এই যে টাওয়ের মান এটা, আর এখানে আসছিল টাওয়ের মান এইটা। তা তুমি দেখো কোনটা বড় কোনটা ছোট। অবশ্যই যদি এটাকে আমি বলি সার্কেলের টাও, এটাকে যদি আমি বলি তোমার স্কোয়ারের টাও, তাহলে অবশ্যই এখানে সার্কেলেরটা বড়, তাই না? সার্কেলেরটা বড়, স্কোয়ারেরটা ছোট। 0.079, 0.0625, তাহলে স্কোয়ারেরটা ছোট, সার্কেলেরটা বড়। তাহলে আমি কি বলবো এখানে? এখানে কোন ক্ষেত্রে টর্কের মান বেশি হবে? উত্তর হচ্ছে বৃত্তে টর্কের মান বেশি হবে। এখান থেকে আমি বলতে পারি বৃত্তে টর্কের মান বেশি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো বৃত্তে সবসময় বেশি হবে, হ্যাঁ, এখানে বেশি হবে যদি তুমি একভাবে তৈরি করো। এটা ছিল আমাদের একটা লুপের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি রকম ঘটনা ঘটবে, এবং কন্ডাক্টরের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি ঘটনা ঘটবে, সমান্তরাল কন্ডাক্টরের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি রকম ঘটনা ঘটবে। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো এই ক্লাসের। যদি কোনো কনফিউশন থাকে তা কমেন্ট করতে পারো। এই ক্লাসের যে স্লাইড সেটা কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমি তোমাদেরকে একটা হ্যান্ড নোট দিই, এটার হ্যান্ড নোটটাও কমেন্টে এবং ডেসক্রিপশনে থাকবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।